স্যার এখন থেকে কি স্যার নিয়মিত ক্লাস মানে ইনশাআল্লাহ মানে হবে আর ইনশাআল্লাহ স্যার। আমি আরো ২টা ব্যাচের অফার পাইছি। তারপর আমি সোমবার এবং বুধবার আপনাদের জন্য এই অল্প ছাত্র তো আমি নাড়ি নাই ব্যাচটা। জি স্যার। নাড়ি নাই। ওকে। সো আমরা এইখানে অনেক প্রেশার আমার রাতের বেলা। রাতের বেলা ক্লাসের অনেক চাপ। প্রচুর চাপ রাত্রে। হ্যাঁ, সবাই রাতেই চায়। সন্ধ্যার পরে বিকেল বেলা সবাই চায়। এগুলির মধ্যে থেকে অ্যা অ্যাম অ্যা এই ব্যাচের জন্য টাইমগুলো আমি ধরে রাখার চেষ্টা করছি। আচ্ছা, okay. So, personal pronoun that we learned in the last class, and on this personal pronoun, we have to know some other notes on two or three persons, what their functions will be in a sentence, and what their positions, their verbs, and their pronoun according to the persons and the numbers, what they will be, what are their criteria. These are some notes we'll see here on personal pronouns. So look at the first one. Some rules regarding personal pronoun. Number one, দুটি নাউন যখন and দ্বারা যুক্ত হয় তখন তাদের প্রনাউন প্লোরাল হয়। তখন তাদের প্রনাউন প্লোরাল হয়। Just a minute. Give me a little time. Only 1 minute. Just. হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার শোনা যাচ্ছে। ক্যামেরাটা খুলে দিই। ওকে। সো কি বলতেছিলাম? দুটি নাউন যখন and দ্বারা যুক্ত হয় তখন তাদের প্রনাউন কিন্তু প্লুরাল হয়, মনে রাখবেন। You and I are preparing our meal. You and I are preparing আমাদের খাবার। দুটা মিলে হবে our meal. কিন্তু প্লোরাল হইল, কিন্তু কোন ক্ষেত্রে কোন প্লোরাল হবে সেটা দেখতে হবে। কিরকম? সীমা and শিমু went to, এটা টু হবে, went to their friend's house. went to their হইছে কারণ এই দুইজনের মিলা তাদের প্লোরাল হবে। She and her mother make their breakfast every morning. She and her mother make their breakfast. সে এবং তার মা তাদের তাদের ব্রেকফাস্ট তৈরি করে প্রতিদিন সকালবেলা। So their pronoun is plural. একাধিক দুই বা
দুইটি নাউন যখন একসাথে যুক্ত হয় তাদের প্রোনাউনটা প্লুরাল হয়। এটা বলে স্যার এটা কি দরকার? দেখবেন কি এমন একটা অপশন দিয়ে দিবে, এই 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 অপশনটার মধ্যে জাস্ট অন্য কিছু না, এই দেয়ার হবে নাকি হার হবে এরকম দিয়ে একটা বাক্য লাগিয়ে দিবে। এইটা জানা থাকার কারণে অন্য একটা প্রশ্নের ক্ষেত্রে অন্য জিনিস, প্রশ্নটা অন্য জিনিস, কিন্তু একটা অপশন এটার উপর তৈরি করে রাখছে ৪ টা অপশনের মধ্যে। অতএব এইটা ভুল, অতএব এটা বাদ। এই আপনার ওভারঅল নলেজটা যখন রিচ থাকবে তখন আপনি অপশন বেশি বাদ দিতে পারবেন। এইবারের বিশেষ পরীক্ষার সমস্যা ছিল ক, খ, গ, ঘ। এইবারের বিশেষ পরীক্ষা কিন্তু অনেকে বলে সহজ, আবার অনেকে বলে একটু কঠিন। তবে বেশিরভাগ শিক্ষক এবং এক্সপার্টদের মতে এবং আমরাও যতটুকু দেখেছি, দেখতে সহজ মনে হয়। যখনই অপশনে হাত দিবেন তখনই অপশন ট্রিকি, অনেক অপশন ট্রিকি। ইংলিশ চ্যানেলে অনেক ট্রিকি কোয়েশ্চেন ছিল। দেখে মনে হয় যে ট্রিকি। হ্যাঁ? তো সহজ কিন্তু অপশনে হাত দিলে কঠিন মনে হয়। হাত দিলে বাদ দেওয়া যায় না। ওই যে এলিমিনেট করা। তাহলে আপনাদেরকে যে কথাটা বলছিলেন এলিমিনেট করা। যারা এলিমিনেশন এর প্রসেস এ ছিল তারা একটু আগায়ে গেছে। একটু আগায়ে গেছে সামান্য। অতএব অপশন কিন্তু এবার ট্রিকি ছিল। অতএব একটা অপশন বাদ দিতে পারা কিন্তু বিরাট ব্যাপার। অতএব ওভারঅল নলেজটা যদি ভালো থাকে তাহলে ১ একটা ২ একটা অপশন ভালো হবে। অন্য একটা নলেজ দিয়ে একটা অপশন বাদ দিয়ে দেওয়া যায় না। এই নলেজ আমি এটা জানি যে এটা হবে না। এরকম আরকি। এভরি স্টুডেন্ট অ্যান্ড এভরি টিচার, ভালোভাবে কথাটা খেয়াল করেন। খুবই ইম্পোর্টেন্ট জিনিস। যদি ২ টা নাউনের আগে এভরি অথবা ইচ অথবা নো থাকে তাইলে তাদের প্রনাউন কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা টিচার, হ্যাঁ? তাদের কাজকর্মগুলো ভালোভাবে পারফর্ম করতে হবে। প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা শিক্ষক তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে স্কুলটা অনুষ্ঠানটা সফল করার জন্য। তাহলে এভরি স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টও তো একটা জন আছে। আবার এভরি টিচার, প্রত্যেকটা শিক্ষক, তার মানে কি এভরি স্টুডেন্ট মানে সকল স্টুডেন্ট, এভরি টিচার মানে সকল টিচার। যাই হোক, সিঙ্গুলার যদি ধরি তাও তো ২ টা। কিন্তু ২ টা হওয়ার পরেও ভার্বটা কি হইবে? সিঙ্গুলার হইছে। কেন হইছে? আবার দেখেন তাদের প্রনাউনও কি হইছে? সিঙ্গুলার। এখন তাহলে স্যার হি ইজ সিঙ্গুলার, হার সিঙ্গুলার, বলে স্যার ২ টা হইল যে? ২ টা হইছে কারণ স্টুডেন্ট, টিচার এইখানে পুরুষও বোঝাতে পারে, মহিলাও বোঝাতে পারে। এইজন্য হিজ অথবা হার ২ টা প্রনাউন ইউজ করতে হবে। যেমন every doctor has to perform his or her কি বলবো responsibility to the society during this pandemic period. প্রত্যেকটা ডাক্তার সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করা উচিত এই প্যান্ডামিক পিরিয়ডে। তাহলে every doctor has to perform হিজ অর হার বলছি, কারণ এভরি ডাক্তার বলতে এটা পুরুষও বোঝাতে পারে, মহিলাও বোঝাতে পারে। তাহলে কি আমি ডেলিভারিটলি আমি হিজও নিতে পারবো না, ডেলিভারিটি আমি হারও নিতে পারবো না। এখন যদি বলি হ্যাঁ, প্রত্যেকটা মহিলা ডাক্তার বা মেয়েদের ডাক্তার যারা আছে, প্রত্যেকটা মহিলা ডাক্তার তাদের, তাইলে আমরা ডেলিভারিটলি এখানে মহিলা মনে করো এভরি গাইনোকোলজিস্ট, সাথে মেয়েরাই পড়ে, তো ওই ডাক্তার যারা আমরা বলতে পারবো হার। হ্যাঁ, এইরকম যদি ডেলিভারিটি কোনো দ্বারা পুরুষকে মেয়েদেরকে বোঝায় বা পুরুষদেরকে বোঝায়, তাইলে আমরা সব পুরুষই আছে এই জায়গায়, হিজ হবে, হার হবে, মহিলা বদলে হার হবে। কিন্তু যেই শব্দ দ্বারা পুরুষ মহিলাকে আলাদা করা যায় না, তাহলে এই ক্ষেত্রে আপনাকে ২ টা প্রনাউন ইউজ করতে হবে শুদ্ধ কথার ক্ষেত্রে। তবে আবার এখানে ব্যাপার আছে। একটা বাক্যে কয়বার ব্যবহার করতে পারবেন, কয়বারের পরে গিয়ে একটা ব্যবহার করতে হবে, সেগুলি কিছু নিয়ম আছে। এগুলি এখানে কঠিন পড়া, অনেক ডিপের পড়া। এগুলো আমরা এই বিসিএস এর ক্লাসে পড়াই না। কেউ যদি পড়তে চায় বহরমপুর অন্য জায়গায় বইপত্র আছে, পড়ে আছে। তবে একটা সুন্দর বই আছে, কমন এরর্স। কমন এরর্স লং ম্যানের, যে কমন এরর্স এর বইটা আপনার বিসিএস এর জন্য পাতলা পিচ্ছি বইটা পড়েন ওইটা নয়। কমন এরর্স এর লং ম্যানের একটা কমন এরর্স আছে, লং ম্যানের কমন এরর্স আছে। ওইখানে একটা ল্যাঙ্গুয়েজ নোট আছে ওই বইয়ের মধ্যে, ল্যাঙ্গুয়েজ নোট,
ওইখানে একটা ছোট্ট একটা আর্টিকেল আছে, একটা পেজের মধ্যে একটা একটা ছোট্ট একটা আর্টিকেলের মধ্যে লিখে রাখছে হাউ টু অ্যাভয়েড সেক্সিজম ইন স্পিকিং অ্যান্ড টকিং। এই যে পুরুষ মহিলা ভেদাভেদ করে কিভাবে কথা বলতে হয়, লেখা এবং বলতে হয়, ওইখানে ছোট্ট নোট আছে, ওইখানে আমি পাইছিলাম, খুব সুন্দর মতো পাইছিলাম অনেকদিন আগে। যাই হোক, অত গভীরে যাওয়ার দরকার নাই, আমরা খালি এখানে একটা কথা বলি যে যদি দুইটা নাউনের আগে এভরি অথবা ইচ অথবা নো থাকে, তাইলে তাদের প্রনাউন হবে সিঙ্গুলার। হিজ এবং হার কেন বোঝাইছে? কারণ স্টুডেন্ট টিচার, ওই যে ডাক্তারের মতো, যেটা একটু আগে বললাম, এই পুরুষ মহিলা হইতে পারে সেটার জন্য। কিন্তু যদি যেমন এভরি ফাদার অ্যান্ড এভরি সন, তাহলে হিজই হইতো, কারণ বাবারও পুরুষ সনরাও পুরুষ, হিজ হইতো। এভরি মাদার অ্যান্ড এভরি ডটার, তাহলে হার হইতো, সেটার জন্য হিজ অথবা হার হইছে। কিন্তু মূল বিষয় হচ্ছে হিজও সিঙ্গুলার, হারও সিঙ্গুলার, এই যে এখানে বলছে সিঙ্গুলার হবে, এই কথাটা হচ্ছে মূল জিনিস। আরেকটা দেখেন, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ রিসিভড হিজ অর হার কপি। প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে তার কপিটা রিসিভ করেছে। ইচ বয় ইচ গার্ল কেন সিঙ্গুলার হয়েছে? কারণ সামনে ইচ আছে। নো ম্যান অ্যান্ড নো ওম্যান হ্যাজ রিসিভড হিজ অর হার ডিউ অ্যামাউন্ট। কোনো পুরুষ অথবা কোনো মহিলা কেউই তার ডিউ অ্যামাউন্ট এখনো পায় নাই। হিজ অথবা হার হয়েছে, সিঙ্গুলার হয়েছে। তাহলে মনে রাখবেন, এটা মনে রাখলে আমরা যখন সাবজেক্ট অফ এগ্রিমেন্ট পড়বো তখন। আমার কথা কি লাউডলি শোনা যাচ্ছে আপনাদের কাছে? সবাই কি ঘুমাই গেল নাকি? আচ্ছা, প্রত্যেকটা আমরা যখন পড়বো সাবজেক্ট অফ এগ্রিমেন্টে, তখন আবার এটা কাজে লাগবে। আমি কিন্তু এখানে সবসময় কিন্তু আমরা এইটার উপরে ব্যাখ্যাটা দিচ্ছি, কারণ আমরা কিন্তু পড়তেছি পার্সোনাল প্রনাউন। কিন্তু যখন সাবজেক্ট অফ এগ্রিমেন্ট পড়াবো তখন কিন্তু এভরি, ইচ, এগুলি দিয়ে দুইটা নাউন থাকলো, তখন আবার ভার্ব নিয়ে কথা বলবো। দেখো দেখো এখানে হ্যাজ হয়েছে, দেখো এখানে হ্যাজ হয়েছে, দেখো এখানে হ্যাজ হয়েছে, কারণ তখন এই ক্ষেত্রে আমি ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট এসে ভার্বের এগ্রিমেন্ট পড়াবো। কিন্তু এখানে ভার্বটা নিয়ে আমি খুব একটা বেশি আলোচনা করতেছি না, আমি আলোচনা করতেছি প্রনাউন নিয়ে, কারণ আমাদের চ্যাপ্টারটা হচ্ছে প্রনাউন। অতএব এইখানে এভরি কোনো নাউনে যেটা শিখলাম, যেটা বলতে চাচ্ছিলাম যে এই ধরনের জিনিসগুলো আমাদের সাবজেক্ট অফ এগ্রিমেন্টে কাজে লাগবে। দেখ আমরা এখানে প্রনাউন হিসেবে যা শিখছি ওই ব্যাখ্যাটা এখানে যাবে। এভরি স্টুডেন্ট অ্যান্ড এভরি টিচার, দুইটা নাউনের আগে যদি এভরি থাকে, ইচ থাকে, নো থাকে, তাহলে তাদের ভার্ব সিঙ্গুলার হবে। যাক, এটা তো হবেই, এটা পরে দেখবো, কিন্তু তাদের প্রনাউন গুলো সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। এই কথাটাই বলতে চাচ্ছি। এবার আসে দেখি, কিন্তু এন্ড দ্বারা যুক্ত দুইটি নাউন দ্বারা যখন একজন ব্যক্তিকে বোঝাবে তবে প্রনাউন সিঙ্গুলার হবে। কিরকম? দ্য ম্যান অ্যান্ড প্রিন্সিপাল অফ দ্য কলেজ উইল অ্যাড্রেস হিজ স্টুডেন্টস টুমরো। দ্য চেয়ারম্যান অ্যান্ড প্রিন্সিপাল, তার মানে যিনি চেয়ারম্যান তিনি প্রিন্সিপাল। দ্য চেয়ারম্যান বড় হাতের হবে। দ্য চেয়ারম্যান অ্যান্ড প্রিন্সিপাল, তার মানে কি দুইটার আগে যদি একবার দিয়ে থাকে, তাহলে বুঝতে হবে যিনি চেয়ারম্যান তিনি কলেজের প্রিন্সিপাল। তাহলে ওইখানে এটা দ্বারা যিনি চেয়ারম্যান তিনি প্রিন্সিপাল, মানে দ্য চেয়ারম্যান এবং প্রিন্সিপাল, এই লোকটা একজন লোক, একই ব্যক্তি, এই জন্য হয়েছে হিজ। কিন্তু আচ্ছা, কিন্তু যদি দ্য চেয়ারম্যান এন্ড দ্য প্রিন্সিপাল হইতো, দুইটা হইতো, দুইটা দিয়ে হইতো, তাহলে বুঝতে হইতো দুইটা আলাদা লোক, তাইলে হয়তো বলতো দেয়ার, দেওয়া রাখতো দেয়ার। দুইজনে যদি আলাদা, দুইটা দিই যদি থাকতো, প্রিন্সিপালের আগেও দিল থাকতো, তাহলে বুঝতে হবে যিনি চেয়ারম্যান তিনি প্রিন্সিপাল নন। চেয়ারম্যান এক ব্যক্তি, প্রিন্সিপাল আর ব্যক্তি, তারা তাদের ছাত্রের উদ্দেশ্যে বক্তৃতা দিবে, তাহলে দেয়ার বলা লাগতো, কারণ এখানে দুইটা নাউন মেলা প্লুরাল নাউন হয়ে গেছে। যাই হোক, থার্ড পারসনের সিঙ্গুলার দুইটি নাউন যখন আইদার অর এবং নাইদার নট দ্বারা যুক্ত হয়, তাদের প্রনাউনও কি হয়? সিঙ্গুলার হয়। বলতেছে থার্ড পারসনের সিঙ্গুলার দুইটি নাউন আইদার অর নাইদার নন, এখানে যখন দুইটা সিঙ্গুলার নাউন বসবে, এখানে সিঙ্গুলার নাউন বসবে, তখন তাদের প্রনাউনও কি হবে? সিঙ্গুলার। যেমন আইদার হি অর হিজ ফ্রেন্ড উইল ব্রিং হিজ গিটার। বলতেছে আইদার হয় সে, না হয় তার বন্ধু তার গিটারটা নিয়ে আসবে। এখানেও সে হিজ গিটার নিয়ে আসবে। কিন্তু যদি নাইদার রোনা নর হার সিস্টার হ্যাজ কালেক্টেড হার টিকেট,
একটু কথা আছে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, যদি আইদার হি অর হিজ সিস্টার বলতো, সিস্টার বলতো তাইলে কি হইতো? তাহলে কি আমি হিজ বলতাম? না, আমরা হার বলতাম। কেন বলতাম? ভার্বের কাছাকাছি যেটা, এই হিজটার কাছাকাছি যেটা সেটা দিতে হবে। কাছাকাছি কোনটা আছে? হিজ, হিজ সিস্টার আছে। পরেরটা মানে পরেরটা মানে ভার্বের কাছাকাছি যেটা, ভার্বের কাছাকাছি যেটা সেটা মোতাবেক দিতাম হার, এরকম। আচ্ছা, আর নাইদার রোনা নর হার সিস্টার হ্যাজ কালেক্টেড হার টিকেট, একটাই প্রোনাউন নিতে হবে। আচ্ছা, এবার আসেন দেখি, কিন্তু যদি তাদের মধ্যে একটি নাউন প্লোরাল হয় তখন আবার তাদের প্রোনাউনটা প্লোরাল হয়ে যাবে। আইদার হি, আগেরটা খেয়াল করেন, আগেরটা আবার খেয়াল করেন। আইদার হি অর হিজ ফ্রেন্ড দুইটাই সিঙ্গুলার, ভার্ব হইছে প্রোনাউন সিঙ্গুলার, সিঙ্গুলার। আচ্ছা, কিন্তু তাদের মধ্যে একটা যদি প্লোরাল হয়ে যায় তাহলে প্রোনাউনটা সবসময় প্লোরাল হবে। আইদার হি অর হিজ ব্রাদার্স উইল ব্রিং দেয়ার গিটার। বুঝতে পারলাম কথা? আইদার রোনা অর হার সিস্টার উইল ব্রিং দেয়ার কপিস, এরকম আর কি। এবার আসেন দেখি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের প্রোনাউন যদি একসাথে থাকে তাহলে বিন্যাসটা কেমন হবে? একটা ফার্স্ট পারসন আছে মনে করেন আই, একটা সেকেন্ড পারসন আছে মনে করেন ইউ, একটা থার্ড পারসন আছে মনে করেন হি। তিনজনে মিলে একটা কাজ, আমরা তিনজনে মিলে এই পিকনিকটা আয়োজন করব অথবা আয়োজন করেছি। তাহলে এই ধরনের কথা যদি বলতে হয়, আমরা তিনজনে মিলে এই ব্যাচটা ফর্ম করেছি, হ্যাঁ, ইউ, তুমি, সে এবং আমি। তাহলে এই ধরনের ক্ষেত্রে আপনার ফর্মুলা হচ্ছে 231, ইংরেজিতে হচ্ছে 231, বাংলা 231। আগে সেকেন্ড পারসনকে ক্রেডিট দিতে হবে, তারপরে থার্ড পারসনের কথা বর্ণনা করতে হবে, তারপর নিজের কথা বলতে হবে, নিজে আগে দেওয়া যাবে না। আগে সেকেন্ড পারসন আমার সামনে যে ব্যক্তি আছে, তারপর থার্ড পারসন আমার সামনে থেকে দূরে যে ব্যক্তি আছে, তারপর নিজের কথা আনতে হবে। কিরকম দেখো, ইউ, হি এন্ড আই হ্যাভ ডেকোরেটেড দ্য হাউস, তুমি, সে এবং আমি এই বাড়িটা সাজিয়েছি। ইউ এন্ড মিনা হ্যাভ টু মেক দ্য বার্থডে কেক, তোমার এবং মিনার বার্থডে কেকটা তৈরি করতে হবে। হিজ ফাদার এন্ড আই হ্যাভ দ্য নিউজ। আচ্ছা, ইউ এন্ড আই হ্যাভ চেকড দ্য অ্যাকাউন্টস। এখন এগুলো আমি কি বলছি ভালোভাবে খেয়াল করে দেখেন, সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। আচ্ছা, এদিকে তাকান, এখন 2, 3, 1 এ বলতে হয় কথা, কিন্তু যদি সেকেন্ড পারসনটা না থাকে তাহলে হি এবং আই আছে, তার মানে আমাকে 31 ফর্মুলায় থাকতে হবে। সেকেন্ড পারসন নাই, থার্ড পারসন এবং আমি আছি, তাহলে 31, আগে থার্ড পারসন তারপরে ফার্স্ট পারসনকে রাখতে হবে। কিন্তু যদি থার্ড পারসন না থাকে, সেকেন্ড পারসন এবং আই, তাহলে আগে সেকেন্ড পারসন তারপরে আই, তার মানে আমাকে 21 ফর্মুলায় থাকতে হবে। এই যে 21, সেকেন্ড পারসন এবং আই, থার্ড পারসন নাই। আর যদি আমার ফার্স্ট পারসন না থাকে তাহলে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, তার মানে আমাকে 23 ফর্মুলায় কথা বলতে হবে। আগে সেকেন্ড পারসনকে বলতে হবে, তারপর থার্ড পারসন বলতে হবে। এইটা হচ্ছে এইটা। তাহলে দেখেন এখানে আমি নাই, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, ইউ এন্ড মিনা হ্যাভ টু মেক দ্য বার্থডে কেক। এখানে আর এখানে ইউ নাই, সে আছে এবং তার বাবা আছে, আমি আছি। তাহলে হিজ ফাদার এন্ড আই হ্যাভ দ্য নিউজ, তার বাবা এবং আমার কাছে খবরটা আছে। আবার এখানে দেখেন থার্ড পারসন নাই, তাহলে 21 ফর্মুলা, সেকেন্ড পারসন এন্ড ফার্স্ট পারসন, ইউ এন্ড আই হ্যাভ চেকড দ্য অ্যাকাউন্টস। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, এই মোতাবেক আমাদের থাকতে হবে। এবার আসেন দেখি, কিন্তু কাহিনী হচ্ছে, এটা হচ্ছে নর্মাল কাজের জন্য, কিন্তু যদি কোনো নেগেটিভ কাজ, কোনো অন্যায়, কোনো দোষ স্বীকার করা, এইসবের কথা বোঝায়, তাইলে আগে নিজের দোষ স্বীকার করতে হবে, তারপরে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। কোনো অন্যায় নেগেটিভ কাজের ক্ষেত্রে দোষ স্বীকার করা এরকম, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এর প্রনাউন যদি একসাথে, তাহলে বিন্যাসটা হবে এরকম, ইউ, আই, ইউ এন্ড হি আর টু বি ব্লেমড ফর দিস ভায়োলেন্স, এই ভায়োলেন্সের জন্য আমি, তুমি এবং সেই দোষী হওয়ার মতো। ইউ এন্ড ইউর ফ্রেন্ড হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, তার মানে কি, তোমার বন্ধু নাই। এই যে 123 ফর্মুলা খেয়াল করো, ইউ এন্ড ইউর ফ্রেন্ড, তুমি এবং তোমার বন্ধু, তার মানে আমি নাই,
তুমি আছো, তোমার বন্ধু আছে, তাহলে 23 ফর্মুলায় থাকতে হবে। ফার্স্ট পারসন ইজ অ্যাবসেন্ট। I and my friend are guilty for disclosing the secrecy of the company. আমি এবং আমার বন্ধুই দায়ী এই কোম্পানির গোপনীয়তা প্রকাশ করার ক্ষেত্রে। তাহলে সেকেন্ড পারসন নাই, তাহলে সেকেন্ড পারসন যদি না থাকে 13 ফর্মুলা, এই যে 13, সেকেন্ড পারসন এন্ড ইজ অ্যাবসেন্ট। I and you are responsible for recent malfunction of the system. তুমি, আমি এবং তুমি এই সিস্টেমটার ম্যালফাংশনের জন্য দায়ী। তাহলে থার্ড পারসন নাই, তাহলে থার্ড পারসন যদি না থাকে তাহলে 12 ফর্মুলা, এই যে 12, থার্ড পারসন ইজ অ্যাবসেন্ট। তাইলে যদি নর্মাল 3টা পারসন থাকে, আগে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। আর যদি কোনো নেগেটিভ কথা, কোনো অন্যায় দোষ স্বীকার করা, এই সমস্ত ব্যাপার স্যাপার আসে, তখন আগে নিজেরটা বলতে হবে, তারপরে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। এর মধ্যে যে অ্যাবসেন্ট থাকবে তাকে বাদ দিয়ে যেভাবে সেটিংটা হয় দুইটার ক্ষেত্রে যেটা দেখালাম। এবার আসেন দেখি আমরা বিগত এরকম কিছু প্রশ্ন আগে আসছে, আমরা দেখি। এর উপরে আগেও কিছু প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো আমরা একটু দেখি। চুজ দ্য কারেক্ট আনসার। I, you and he are present। দেখেন কতবার পরীক্ষা আসছে। I, you and he are present, you, he and I are present, you, he and I are present। একটা ডাবল হয়ে গেছে মনে হয়। আচ্ছা যাই, he, you and, স্যার বি হবে, বি, ইউ হি এন্ড আই আর প্রেজেন্ট। এখানে একটা ডাবল হয়ে গেছে না, আমাদের এখানে ইজ হওয়ার ছিল, একটা কথা ছিল, জি স্যার। একটা ডাবল হয়ে গেছে। সরি, এটা না, ওটা করতেছিলাম। না, আমরা কোনটা করতেছি, এখানে এটা স্বাভাবিক, এটা হবেই, কারণ এখানে 4টা আছে। আচ্ছা যাই, এটা গেল। উত্তর হচ্ছে তোমার ইউ, হি এন্ড আই, আর এটা মনে করো এটা এম, উত্তর হচ্ছে বি। এটা আমার শেখার জিনিস হচ্ছে এইটাই, ইউ, হি এন্ড আই। দেখেন কত পরীক্ষা এটা আসছে, আপনি তো ভাবতে পারবেন এরকম সহজ জিনিস পরীক্ষা আসবে। যে পারে তার জন্য সহজ, আর যে পারে না এটাই কঠিন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কোন সময় কি ঘটে যায় বলে। চালের মূল্য 25% বেড়ে গেলে, 20% কমে গেলে, চিনির মূল্য 10% কমে গেলে, 10% বেড়ে গেলে পরিবারের খরচ কি, চিনির খরচ কি পরিমাণ বাড়াতে হবে বা কমাতে হবে, হ্যাঁ, তার জন্য কোনো খরচের ইয়া হবে না, কি জানি বলে, চিনির খরচের কোনো চেঞ্জ হবে না। এই অঙ্কটা ব্যাংক বলেন, চাকরি পরীক্ষা বলেন, বিসিএস বলেন, সবচেয়ে বেশি বার আসছে। পার্সেন্টেজের যে অঙ্কটাকে নিলে বহুবার আসছে সেটা হচ্ছে এটা। আর এই অঙ্কটা করতে করতে ছেলেদের কাছে রেজাল্ট পুরা মুখস্থ। আর এটা শর্টকাট, আর কোনো কিছু শর্টকাট না জানুক, এটা শর্টকাট জানে যে চিনির মূল্য যদি কমে যায় তাহলে 100 গুণ আর, আর 100 মাইনাস আর। আর চিনির 10% বেড়ে যায় তাহলে 100 গুণ আর, আর 100 প্লাস আর, প্লাস। এইটা সবাই মানে পার্সেন্টেজটা, এটা সবাই মোটামুটি যারা একটু প্র্যাকটিস করে সবাই জানে। কিন্তু দেখেন এই 41তম বিসিএস এই অঙ্কটাই কিন্তু দিয়ে দিল না। কেউ ভাবতে পারছে এই অঙ্কটা আসবে? অতএব কোনটা আসে বলা ঠিক নাই। এটা ব্যাংকের আসে, কৃষি ব্যাংকও আসছে, সিনিয়র অফিসার পদে এটা আসছে। আচ্ছা যা, আসেন দেখি পরেরটাতে যাই। 2 নম্বর, you, he and I am guilty, you, he and I are guilty, I, you and he are guilty, he, I and you are guilty। কোনটা? স্যার আই, ইউ এন্ড হি আর গিলটি। কারণ এখানে নিজের দোষ স্বীকার করা বা দোষের কথা স্যার বলা। নেগেটিভ বোঝাচ্ছে স্যার, এটা নেগেটিভ। আমি, তুমি এবং সে, আই, ইউ এন্ড হি। এটা হইলে আবার নিয়েন না, কারণ শেষের ভার্বটাও খেয়াল করেন, অনেক সময় হি এর পর ইজ দিয়ে দিবে, এম দিয়ে দিবে। একটু আগে দেখে আসছি যে একাধিক পার্সন থাকলে ভার্ব হবে প্লোরাল, অতএব আর গিল্টি। উত্তর হচ্ছে সি। এটাও বহুবার আসছে।
চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে এটা কাজ 12তম বিসিএস আসছিল, এরপরে বহু পরীক্ষাটা আসছে। লেট এটা বহু পরীক্ষা আসছে, আমি এত লেখা সম্ভব হয় নাই। আর যখনই একটা বিসিএস এ হয়ে যায়, বিসিএস এ চলে আসে, ওই নামটা লেখলে আর কিছু লেখা লাগে না, কারণ বিসিএস আসা মানি এটা বহু পরীক্ষা আসছে পরে। লেট হি, একটা জিনিস যখন বিসিএস এ চলে আসে, ইট বিকামস ইম্পর্টেন্ট। পরবর্তীতে অনেক পরীক্ষা এটার আশেপাশে প্রশ্ন বা এটাকে কপি করে, এটাকে একটু চেঞ্জ করে, এটার নাম পরিবর্তন করে অন্যান্য পরীক্ষা আসবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। লেট ইউ অ্যান্ড he and you be the witness. Let you and him be the witness. Let you and he be the witness. Let him and he. প্রথম কথা হচ্ছে তোমাকে, এটা ভালো কাজ, ভালো কাজ হইলে 231 ফর্মুলা। একটা দেখা এখানে কয়টা জিনিস ফলো করা হচ্ছে, 231 ফর্মুলা। তাইলে এখানে ইউ অ্যান্ড হিম, হি ইউ, তার মানে সে এবং তুমি এবং সে এরকম আছে, আই কিন্তু এখানে নাই, অতএব এটা 23 ফর্মুলায় চলবে। 23 ফর্মুলায় যদি চলে তাহলে প্রথমে ইউ থাকবে, প্রথমে ইউ যেটা নাই এটা আগে বাদ দিয়ে দেন। নেক্সট টাইম দুইটা এলিমিনেট হয়ে গেল। আপনার ভুলের মাত্রা করবে কোন একটা দিক দিয়ে যদি বাদ দিয়ে দিতে পারেন, তাহলে অন্য দিক দিয়ে যেগুলি ভুল আছে সেগুলো আর যাচাই করে সব নষ্ট করতে হয় না। যাক, বাদ শেষ হয়ে গেল। এবার আসেন দেখি লেট ইউ অ্যান্ড হি, এরপরে এখানে পজিটিভেরও টেস্ট করা হয়েছে, পজিটিভ সরি পার্সনের অবজেক্ট ফর্ম, লেটের পরে পার্সনের প্রনাউনের অবজেক্ট ফর্ম বসে, আমি সরি ভুল বলছি, পজিটিভ না, অবজেক্ট ফর্ম বসে। পজিটিভ ভার্বের ক্ষেত্রে এরকম হয় সাধারণত, কারণ এটা বিটা হচ্ছে পজিটিভ ভার্বের বেস ফর্ম, যাকে সেটা টেস্ট করতেছে না এই জায়গার মধ্যে, ওইটা এখানে টেস্ট করছে না, বিটা টেস্ট করতেছে না, টেস্ট করতেছে প্রনাউন। অতএব যদিও পজিটিভ এখানে আছে, পজিটিভ টেস্ট করতেছে না সে। তাইলে লেটের পরে সব সময় প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়, তাহলে আই এর অবজেক্ট হচ্ছে মি, উই এর অবজেক্ট হচ্ছে আস, ইউর অবজেক্ট কিন্তু ইউ, তুমি কিন্তু বাংলায় কিন্তু তোমাকে, আমি আমাকে, আমরা আমাদেরকে, তুমি তোমাকে, তুমি ইংরেজি ইউ, তোমাকে ইংরেজি ইউ। আচ্ছা, হি ইংরেজি সে, হিম ইংরেজি তাকে। তাহলে ইউর বেলা তোমাকেটা ধরা যায় না, কিন্তু হি এর বেলা ধরা যায় হিম, আয়ের বেলা ধরা যায় মি, উয়ের বেলা ধরা যায় আস। তাহলে হি এর বেলা হিম কিন্তু ধরা যায়, তবে ইউর বেলা বানানের দিক দিয়ে ধরা যায় না। তাহলে ইউ ইউই থাকুক, কারণ এখানেও ইউ এখানে ইউ, তাতে ধরা যাবে না। কিন্তু পরের পার্সনটা হচ্ছে হি, হিটার কিন্তু দুইটা রূপ আলাদা, হি হিম, যেটাতে হিম থাকবে কারণ লেটের পরে অবজেক্ট ফর্ম বসে, এগুলি হচ্ছে অবজেক্ট ফর্ম আর এগুলি হচ্ছে সাবজেক্ট ফর্ম। তাহলে অবজেক্ট ফর্মে হি এর অবজেক্ট ফর্ম কি হিম, যেহেতু এখানে 23 আছে, থার্ড পার্সন আছে, হি আছে, তাহলে হি এর অবজেক্ট ফর্ম হবে হিম। তাহলে লেট ইউ অ্যান্ড হিম, আর হিটা হবে না কারণ এটা সাবজেক্ট ফর্ম আছে, কারণ লেটের পরে অবজেক্ট ফর্ম বসে। তাহলে লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস, উত্তর হচ্ছে বি। Choose the correct sentence. The presentations are for you and me. The presentations are for you and I. The presentations are for me and you. The presents are for I and we. বাংলাদেশ ব্যাংকে আসছিল, চিন্তা করছেন? আচ্ছা, আরো কত জায়গায় তো আসছে। এবার আসেন দেখি, এইখানেও কিন্তু বাবা ঠিক আগেরটার অনুরূপ প্রশ্নই, আগে লেটের পরে যেমন অবজেক্ট ফর্ম বি হবে স্যার, বি দ্য প্রেজেন্টেশন আর ফর ইউ এন্ড আই। থ্যাঙ্কস, ব্যাখ্যাটা দিই। লেটের পরে যখন যেমন অবজেক্ট ফর্ম বসে, প্রিপোজিশনের পরেও প্রনাউনের অবজেক্ট ফর্ম বসে, অবজেক্ট ফর্ম মানে অবজেক্টিভ কেসটা, অবজেক্ট ফর্ম বসে। যেমন আই বসবে না, মি বসবে, উই বসবে না, আস বসবে, দে বসবে না, দেম বসবে। যেমন ফর আই হয় না, ফর মি। আফটার একটা প্রিপোজিশন, আফটার আই হয় না, আফটার বি। বিফোর মি, প্রিপোজিশনের পরে প্রনাউনে সবসময় অবজেক্ট ফর্ম বসে। তাহলে এখন আসে দেখি প্রিপোজিশন এই জায়গায় আছে, প্রিপোজিশন এই অপশন, মানে এই দিক থেকে চিন্তা করলে জিনিসটা সহজ হবে। প্রিপোজিশন দেখে ফেলেছি, তারপরে প্রনাউনের অবজেক্ট ফর্ম বসবে। এখন যেই প্রিপোজিশনটার পরে অবজেক্ট ফর্ম না থাকা সাবজেক্ট ফর্ম আছে, ওগুলো আগে বাদ দিয়ে লই। এই প্রিপোজিশনের পরে এখানে আই আছে, এটা অবজেক্ট ফর্ম না, এটা আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে তার অবজেক্ট ফর্ম, তাহলে আই আছে, তাহলে এই বেটা আগেই হবে না, বাদ।
এইটার পরেও আই আছে, ও আর কিছু দেখারই দরকার নেই। ফর আছে, ফরের পরে আই আছে, অন্য কি আছে না আছে তার আর দরকার নেই। যে দিক দিয়ে বাদ হয়ে যায় বাদ, শেষ। অন্য কিছু দেখতে গেলে আরো সময় নষ্ট হবে, বাদ গেলেই তো হইলো, শেষ। এরপর আসে দেখি এইটার এখন আসে দেখি পরেরটাতে। পরেরটার জন্য হচ্ছে আমার কোন ক্রাইটেরিয়া যাইতে হবে, ওই যে 231 230। আমরা 2 3 1 জানি, কিন্তু যেহেতু ইউ এন্ড মি, তুমি এবং আমি আছি, থার্ড পারসন নাই, তাহলে আগে সেকেন্ড পারসন হবে, তারপরে ফার্স্ট পারসন আছে। তাহলে আগে সেকেন্ড পারসন, এই দুইটার মধ্যে দেখবো, অন্য কিছু দেখার দরকার নাই। এই দুইটার মধ্যে সেকেন্ড পারসন কোন জায়গায় আছে, আগে এটা, তারপরে বি আছে। আর এটার মধ্যে ফার্স্ট পারসন আগে, সেকেন্ড পারসন পরে। আর এখানে সেকেন্ড পারসন আগে, ফার্স্ট পারসন পরে, 21 ফর্মুলা। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে এ। এটা হবে না, কারণ এখানে ফার্স্ট পারসন আগে। তাহলে ওই আগেরটার মতোই, আগের প্রশ্নটার মতোই অবজেক্ট ফর্ম প্লাস এই অর্ডার 231 21, হ্যাঁ, তারপরে হচ্ছে 23, তারপরে হচ্ছে 31, এই ফর্মুলাগুলো থাকে যদি ভালো কাজের জন্য, প্রেজেন্টেশন সেট বা ব্যাপার। আর নেগেটিভ অ্যাকশন হলে অন্যরকম হইতো, 123 চলে যেত। গেল এটা। এবার আসি দেখি, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসনের কোনো প্রনাউন যদি ফার্স্ট পারসনের সাথে যুক্ত হয়, তখন তাদের পরবর্তী প্রনাউন হবে ফার্স্ট পারসনের প্লুরাল। কথাটা কিন্তু সহজ, কিন্তু মনে রাখতে পারলেই হলো। সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের কোনো প্রনাউন যদি ফার্স্ট পারসনের সাথে এন দ্বারা যুক্ত হয়, তার পরবর্তী প্রনাউন হবে ফার্স্ট পারসনের প্লুরাল। ফার্স্ট পারসনের সিঙ্গুলার মাই হবে না, প্লুরাল হবে, উই থেকে নিতে হবে। ফার্স্ট পারসনের প্লুরাল হবে ফার্স্ট পারসন প্লাস সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন। সেকেন্ড পারসন হোক অথবা কি সেকেন্ড ফার্স্ট পারসনের সাথে এই যে প্লাস আছে, সেকেন্ড পারসন আসুক, থার্ড পারসন আসুক, কিন্তু প্রনাউনটা হবে প্লুরাল অফ দা ফার্স্ট পারসন। কিরকম দেখো, ইউ এন্ড আই, সেকেন্ড আই তো আগে আসবে না, কারণ 231 ফর্মুলা 21 ফর্মুলা থাকতে হবে। তো ইউ এন্ড আই হ্যাভ প্রিপেয়ার্ড আওয়ার ইভিনিং মিল, কারণ মাই বলা যাবে না, আওয়ার, তাহলে আবার দুইজন মিলে একসাথে আওয়ার ইভিনিং মিল, প্লুরাল অফ দা ফার্স্ট পারসন। ইউ, নিশি এন্ড আই, দুইজনই আছো, তুমি সেকেন্ড পারসন আছো, থার্ড পারসন আছো, কার সাথে যুক্ত হয়েছে, আমার সাথে, এইখানে আওয়ার হবে, প্লুরাল অফ দা ফার্স্ট। ইউ, নিশি এন্ড আই হ্যাভ আওয়ার ইভিনিং মিল। এখানে একটু উইল হ্যাভটা ঠিক করে নিই, ওটাতে ঠিক করে রাখছিলাম, এটা অন্য ফাইলটা নেওয়া হয়ে গেছে। আচ্ছা, আবার শুধু সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে পরবর্তী প্রনাউন হবে সেকেন্ড পারসন, আর সেকেন্ডের সাথে যদি থার্ড পারসন থাকে তাহলে সেকেন্ড পারসনের প্রনাউন হবে সেকেন্ড পারসন প্লাস থার্ড পারসন, প্লুরাল অফ দ্য সেকেন্ড পারসন। কিরকম, হি এন্ড ইউ আর ডুইং ইয়োর ইভিনিং মিল। Shoran and you went to see your flowers, plural of the second person. এই যে সেকেন্ড পারসনের প্লুরাল আসছে, your। এই গেল আমাদের কি পার্সোনাল প্রনাউনের নিয়মগুলো। ক্লিয়ার? এগুলি টুকটাক দরকার হয়, এগুলি ছোট ছোট জিনিস আমাদের অপশন মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় মাঝে মধ্যে, যাতে এই জিনিসটা জানা থাকলে আমরা একটা অপশনকে কারেক্টলি ডিসাইড করতে পারবো। এবার আসেন দেখি, আমরা পার্সোনাল প্রনাউন কেবল শিখলাম, আমরা দ্বিতীয় প্রনাউনে যাব, সেটা রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে, আমি বলেছিলাম তোমাদের, রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে রিফ্লেক্ট করে, যেটা হ্যাঁ, আজ সকালে আমি আমাকে আয়নায় দেখেছিলাম, এটা ভুল, বলতে হবে আজ সকালে আমি আমার নিজকে আয়নায় দেখেছিলাম। এই ধরনের জিনিস যখন হবে তখন আমার রিফ্লেক্সিভ প্রনাউন হয়। রিফ্লেক্সিভ প্রনাউনগুলো আমরা তৈরি করি সেলফ অথবা সেলফ যুক্ত করে প্রনাউনের, কখনো অবজেক্ট ফর্মের সাথে, কখনো পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে। Reflex means bend back, bending the subject back to the subject's
হ্যাঁ সাবজেক্টকে সাবজেক্ট উপরে ফেলানো, কিরকম ব্যান্ড ব্যাগ বাঁকা কইরা ফেরত ফেলানো, সাবজেক্টকে এই সাবজেক্টকে এটার উপরে আবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই সাবজেক্টকে দ্বারা এটা এটা দ্বারা এইভাবে যখন হবে তখন আমাদের ব্যান্ড ব্যাগ বোঝাবে। আর রিফ্লেক্সিভ প্রনাউন ইজ ইউজড when subject and object refer to the same person. রিফ্লেক্টিভ প্রনাউন্স আমরা বলি কখন, যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বোঝাবে। আই লাইক ইউ, ইউ লাইক মি, তুমি আমাকে পছন্দ করো আর আমি তোমাকে পছন্দ করি। কিন্তু আমি তো বলি আমি কাউরে পছন্দ করি না, আমি আমার নিজেরই পছন্দ করি। আই লাইক, আমি আমার নিজকে আই লাইক মি বলা যাবে না, আই লাইক মাই সেলফ, আমার নিজকে। তুমি কাউকে পছন্দ করো নাকি, তুমি তো তোমার নিজকেই পছন্দ করো, তাহলে ইউ লাইক ইউ বলা যাবে না, আই লাইক ইউ বলা যাবে, ইউ লাইক ইউর সেলফ। একই পার্সনকে এই কথার বলতেছে তো when the subject object refer to the same person, এইটাই যখন এই ব্যক্তি এইটাই যখন এই ব্যক্তি তখন এই রিফ্লেক্সিভ প্রনাউন দরকার পড়ে। This can be seen from the agreement between the subject and the reflexive object. সাবজেক্ট এবং রিফ্লেক্সিভ অবজেক্টের মধ্যে যে এগ্রিমেন্টটা থাকবে সেরকম। যেমন I saw myself in the mirror, আমি আমার নিজকে আয়নায় দেখেছিলাম, I saw myself. We dressed ourselves in the kitchen, আমরা কিচেনে কাপড় চোপড় পরে নিয়েছিলাম, উই ড্রেসড আওয়ারসেলভস, আমরা নিজেরা পরেছিলাম। মিস্টার বিন সেন্ট হিমসেলফ আ ক্রিসমাস কার্ড, আমরা দেখছি না মিস্টার বিনে নিজেরে নিজে কার্ড পাঠায়, কেউ তো তারা কার্ড দেয় নাই, ক্রিসমাসের আগের দিন নিজেরে নিজে কার্ড পাঠাইয়া ঘুমাইছিল, সকালবেলা কার্ডের থেকে নাইমা নিজেই দেখছে গাড়ি ঈদ কার্ড মানে ক্রিসমাস কার্ড আসছে, খুব খুশি হয়েছে, লাফানো শুরু করে দিচ্ছে। সো এরকম মিস্টার বিন এ যে ব্যক্তি এ সেই ব্যক্তি, said himself. They wrote themselves a thank you note, তারা তার নিজেদের কাছে একটা থ্যাংক ইউ নোট পাঠালো, তারা তাদের কাছেই পাঠাইলো, একে অপরের কাছে পাঠাইছে আর কি। They wrote themselves. এখন তোমাদের প্রশ্ন হচ্ছে themselves টোটাল কেন themselves হয়েছে? he hurt himself while playing, খেলাধুলা করার সময় বা খেলার সময় সে নিজে নিজে ব্যথা পাইলো, তাহলে হি হার্ট হিমসেলফ। আই হার্ট হিম, হি হার্ট মি, এই কথা বলতে পারে, কিন্তু সে তার নিজকে ব্যথা দিল বা নিজে নিজে ব্যথা পাইলো, হি হার্ট হিমসেলফ। শি টট হারসেলফ দ্য পিয়ানো, অনেকে নিজে নিজে পিয়ানো বাজানো শিখে যায় নিজে নিজেই, হ্যাঁ একটা কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই দেখে 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 শিখে ফেলায়, তাহলে শি টট হারসেলফ দ্য পিয়ানো, সে তার নিজকে নিজেই পিয়ানো বাজানো শিখাইছে। One should avail oneself of his chances. Avail oneself হবে যদি ব্রিটিশ ইংলিশ হয়, আমেরিকান ইংলিশ আবার avail এর পরে রিফ্লেক্সিভ প্রনাউন বসানো যায় না, যেহেতু আমরা বিসিএস পরীক্ষা ব্রিটিশ ইংলিশে দেই, অতএব avail এর পরে oneself হবে, himself herself। যেমন she availed herself the policies, এই পলিসিগুলো সে নিজে avail করলো। আসেন দেখি প্রশ্ন আসছে, which one is a রিফ্লেক্সিভ প্রনাউন, এই জিনিসও পরীক্ষায় আসছে। মাইসেলফ, ঠিক না? রিফ্লেক্সিভ প্রনাউন। হুইচ ওয়ান ইজ এ রিফ্লেক্সিভ প্রনাউন, এটা আসছে পরীক্ষায়। হিমসেলফ। I cut myself, here myself is a pronoun, কিন্তু Reflexive pronouns. যদি না থাকতো রিফ্লেক্সিভ প্রনাউন তাহলে ওই প্রনাউনটা নিতাম। আসেন দেখি, on should avail oneself of this chance, আর এটা বাংলা মিনিং কি দাঁড়ায়? তোমার একজনের এই চান্সগুলো অ্যাভেল করা, চান্সগুলো গ্রহণ করা উচিত। খসরু, যে চান্সটা তুমি পাইছো এই চান্সটা তোমার গ্রহণ করা উচিত, তুমি একটা ভালো স্কলারশিপ পাইছো, তুমি দেখো এটা ধরতে পারো কিনা, আইএলটিএসটা হইলেই তুমি ধরতে পারবা, এটাকে অ্যাভেল করা। ইউজ অফ দ্য রিফ্লেক্সিভ প্রনাউন, এখানে হচ্ছে শেখার জিনিস। A reflexive pronoun is formed by attaching self অথবা self to the objective form of the pronoun. প্রনাউনের অবজেক্টিভ ফর্ম এটা সবসময় ডেলিভারিটি সত্য না, কারণ কখনো পজিটিভ অ্যাডজেক্টিভের সাথেও লাগে, যেমন এরকম ক্ষেত্র আছে।
যেমন মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, দেমসেলফ। A reflexive pronoun is used as the substitute for a noun in the possessive case as the direct object. কিরকম? পজিটিভ কেসে ডাইরেক্ট অবজেক্টে বেলা নাফিসা সো নাফিসা ইন দ্য মিরর, এই কথা বলা যাবে না। নাফিসা সো হারসেলফ ইন দ্য মিরর, দিস ইজ কারেক্ট, দিস ইজ কি ইনকারেক্ট, কারণ ওইটার পরিবর্তে আমরা হারসেলফটা দিচ্ছি। দিস ইজ ইউজ টু অ্যাভয়েড দ্য অ্যাভোকাট কনস্ট্রাকশন নাফিসা নাফিসা, নাফিসাই নাফিসাকে মিররে দেখলো, এই কনস্ট্রাকশনটা, এই একটা অ্যাভোকাট কনস্ট্রাকশনকে এড়ানোর জন্য আমরা রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করি। মুরাদ লাফড এট মুরাদ, না মুরাদ মুরাদের দিকে হাসলো, নো, মুরাদ লাফড এট হিমসেলফ, মুরাদ তার নিজের দিকে তাকাই হাসলো, নিজের দিকেই হাসলো। A reflexive pronoun can be used as an indirect object as well. Indirect object বোঝায় কখন? তোমরা ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট সম্বন্ধে একটু ধারণা নিতে হবে। যেমন দেখো, আমি খুব সংক্ষেপে বোঝাই, আই গেভ লাকি আ পেন, আমি লাকিকে একটা কলম দিলাম। আবার বলতে পারি আই বট লাকি লাকি আ পেন। এটাকে লেখা যায় আই গেভ আ পেন টু লাকি। আবার বলতে পারি আই বট আ পেন ফর লাকি। একই বাক্যে যখন দুইটা অবজেক্ট থাকবে, কি দিলাম, কি করলাম, কি নিলাম, কি বানাইলাম, কি কিনলাম, এই জিনিসটা হবে ডাইরেক্ট। আর কার কাছে দিলাম, কাকে দিলাম, কার প্রতি দিলাম, অথবা কার জন্য, এইগুলো হচ্ছে ইনডাইরেক্ট। আই গেভ আ পেন, আমি কি দিলাম, একটা কলম, এটা ডাইরেক্ট অবজেক্ট। কার কাছে দিলাম, লাকির কাছে, টু লাকি, লাকির কাছে গিয়ে কলমটা পৌঁছলো, এটা ইনডাইরেক্ট অবজেক্ট, সরি এটা ডাইরেক্ট অবজেক্ট, এটা ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে কি দিলাম, কলমটা ডাইরেক্ট অবজেক্ট, কার কাছে দিলাম, লাকির কাছে, ইনডাইরেক্ট অবজেক্ট। আই বট আ পেন, আমি একটা কলম কিনেছিলাম, কি কিনেছিলাম, কলম, একটা কলম, কার জন্য কিনেছিলাম, ফর লাকি, ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই দুইটা বাক্য আগে দেখো, আই গেভ আ পেন, আমি একটা কলম দিলাম লাকিকে, টু লাকি। আই বট এ পেন, আমি একটা কলম কিনেছিলাম, কার জন্য, লাকির জন্য, ফর লাকি। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে ডাইরেক্ট, সরি কি লিখলাম, সাবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। যদি এরকম হয় তাহলে একটা টু অথবা একটা ফর বসবে সামনে। এবার এটার দিকে তাকাও, যদি আমি ইনডাইরেক্ট অবজেক্টটাকে আগে নিয়ে নিই, ডাইরেক্ট অবজেক্টটাকে পরে দিই, তাহলে কোনো প্রিপোজিশন লাগে না। আই গেভ লাকি, আমি লাকিকে দিলাম, কথাটা অসম্পূর্ণ আছে এখনো। আমি লাকিকে দিলাম, কি দিলাম, একটা কলম। এখন বাক্যটা পরিপূর্ণ হচ্ছে, আই গেভ লাকি আ পেন। আই বট লাকি, আমি, আচ্ছা এটা কোনো অর্থ হয়? আই বট লাকি, আমি লাকিকে কিনেছিলাম, লাকিটা কিনেছিলাম কোথায়? আমি আমার মেয়ের জন্য একটা কলম কিনেছিলাম, আই বট মাই ডটার, আমি আমার মেয়েরে কিনছিলাম, এরকম কোনো কথা হয় না। আমি আমার মেয়েকে একটা কলম কিনে দিয়েছিলাম, আই বট মাই ডটার আ পেন। ঠিক তেমনি আই বট লাকি আ পেন, আর আমি তো লাকির একটা কলম কিনে দিয়েছিলাম, আই বট লাকি আ পেন। তাইলে আই বট লাকি, আমি লাকিকে কিনেছিলাম, অর্থপূর্ণ হয় না, কিন্তু যদি ইনডাইরেক্ট অবজেক্টটা আগে আসে। কিন্তু যখন ডাইরেক্ট অবজেক্ট দেই তখন অর্থপূর্ণ হয়, আই বট লাকি আ পেন। যাক, অর্থপূর্ণ হওয়া তো আছে একটা ব্যাপার, ওইটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট যদি আগে দেয়, ডাইরেক্ট অবজেক্ট যদি পরে দিই, তাহলে কোনো প্রিপোজিশন লাগে না। দেখো, কোনো প্রিপোজিশন লাগে না। তাইলে সাবজেক্ট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট যদি তুমি আগে আনো আর ডাইরেক্ট অবজেক্ট যদি পরে দাও, কোনো প্রিপোজিশন লাগে না। কিরকম?
আই গেভ লাকি আ পেন অথবা আই গেভ এ পেন টু লাকি, আই বট লাকি আ পেন, আই বট এ পেন ফর লাকি। এই কথাটা আমি যেখানে ডায়েট অফ দ্য ইন্ডিয়ান পড়াই ফেলছি, মনে রাখো এটা আমাদের কয়েকটা জায়গায় কাজে দিবে। প্যাসিভ যখন পড়াবো তখন কাজে। বলছিলাম না একটা প্রশ্ন প্যাসিভ থেকে আসবে, আসছে। বলছিল না একটা প্রশ্ন ফ্রেজ থেকে আসবে, আসছে, আসছে। বলছিলেন একটা প্রশ্ন, এই তোমাদের বলাইছিলাম না বাক্যের সাবজেক্ট কি সবসময় কি নাউন, আসছে না? টু দিয়ে একটা ফ্রেজ দিয়ে বাক্য আসছে, তার মানে কি ওই আমি ওই একটা কোন জায়গায় জানি লিখছিলাম ওই দিন একটা গ্রুপের মধ্যে, সম্ভবত অদিতির গ্রুপে না গ্রুপে সাবজেক্টে ওই আমার একটা কথা লেখা আছে, the subject of a sentence is always a noun no matter what word combination it is. এটা আমি এই বেশি না 2-3 সপ্তাহ আগে কোন গ্রুপের মধ্যে একটু জবাব দিতে গিয়ে লিখছি, সম্ভবত অদিতির গ্রুপে লতিফ স্যারের গ্রুপে, যে বাক্যের সাবজেক্ট সবসময় নাউন, যেই রকম ওয়ার্ড কম্বিনেশন থাকুক, টু দিয়ে থাকুক, আইন দিয়ে থাকুক, বাক্যের সাবজেক্ট যদি হয় সেটা সবসময় নাউন। এই একটা কথা জানলে ওই বাক্যটা কারেক্ট। এই জন্য বলতেছিলাম ডায়েট অফ দ্যাট ইনডায়েট অফ দ্যাট, এটা কিন্তু পরবর্তীতে আমাদের আবার কাজে লাগবে। এখন আমি তোমাদেরকে এইখানে সেই কথাটা কেন আসলো, এইখানে আসছে ইনডাইরেক্ট অবজেক্ট কেও রিফ্লেক্সিভ প্রনাউন হিসাবে can be used as an indirect object। এই ইনডাইরেক্ট অবজেক্ট হিসাবেও রিফ্লেক্সিভ প্রনাউনটা আসতে পারে। যেমন দেখো, মিনা মেড হারসেলফ, মিনা আমি আমি যদি আমাকে একটা কলম কিনে দিতাম, আই গেভ মাইসেলফ আ পেন, আমি আমাকে নিজকে একটা কলম দিয়েছিলাম। আমি আমার নিজের জন্য একটা কলম কিনেছিলাম, আই বট মাইসেলফ আ পেন, আমি আমার নিজের জন্য একটা কলম কিনেছিলাম। আর আমি আমার নিজকেই একটা কলম, এখানে লাকি কেনা নিজকে, লাকির জন্য না নিজের জন্য, এই জায়গাতেও রিফ্লেক্সিভ প্রনাউন হতে পারে। তবে আমি যখন ইনডাইরেক্ট ডায়েট অফ তোমাদেরকে পড়াবো, টুকরা টুকরা অনেক জিনিস আছে বিসিএস এর জন্য, টুকরা টুকরা জিনিসগুলো প্রায় 25-30টা জিনিস পড়াইতে হয়, এগুলো মূল চ্যাপ্টারগুলো শেষ করার পর এগুলো পড়াবো। এই জায়গার মধ্যে গিয়া তখন আমি তোমাদেরকে এই লিস্টটা দিব যে কোন কোন ক্ষেত্রে এই ধরনের কনস্ট্রাকশন হয়। প্রায় 16-17টা ভার্ব আছে, 17 হবে না, সব মিলে 20-25টা ভার্ব হয়। হ্যাঁ, মেইন 16-17টা, সব মিলে 20-25টা ভার্ব আছে, যে ভার্বগুলোর পরে এরকম কনস্ট্রাকশন হয়, অন্য ভার্বের ক্ষেত্রে এটা হবে না। তো সেই ভার্বগুলো যদি এখানে থাকে তারপরে রিফ্লেক্সিভ প্রনাউন হতে পারে। আর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর এটা ইনডাইরেক্ট অবজেক্ট গেল এটা। এবার আসেন দেখি, she gives herself airs, সে তাকে মাথা দিচ্ছিল। আচ্ছা, herself gives herself airs। A reflexive pronoun can be used as the subject complement। সাবজেক্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কি জিনিস, যে সাবজেক্টকে বোঝায়। লিঙ্কিং ভার্বের পরে সাধারণত সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে, বেশিরভাগ ক্ষেত্রে বি ভার্ব। যেমন হি ইজ টায়ার্ড, এটা কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ। দে আর ফার্মার্স, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, যেই জিনিস যেই শব্দটা দ্বারা সাবজেক্ট কি বোঝায়, এইটা দ্বারা সাবজেক্ট কি বোঝায়, সেই টায়ার্ড, তারাই ফার্মার। এইরকম সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গাও রিফ্লেক্সিভ প্রনাউন আসতে পারে। কিরকম, হি ইজ নেভার হিমসেলফ, নেভার কথাটা তো অতিরিক্ত কথা আছে একবার, কিন্তু বাদ দেন, এইভাবে করবেন, হি ইজ হিমসেলফ, নেভার মানে নাবোধক করার জন্য, হি ইজ নট না বইলা হি ইজ নেভার বলছে না, আমার মা কখনই তার নিজের জন্য ছিল না, তার মানে আমার মা সারা জীবনে আমাদের সংসারের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোন, যে আত্মীয় স্বজন যে কিছু আছে, মা যেন সবার জন্যই, সবাইকে কিছু করে, সবাইকে খুশি করতে চাইছে সারা জীবন। মা আমাদের জন্য, তার জন্য, নিজের জন্য সে কখনোই ছিল না। ঠিক তো বলি, হি ইজ নেভার হিমসেলফ, সে তার নিজের জন্য কখনোই না, সবসময় আমাদের জন্য, অন্য কিছুর জন্য। হি ইজ নেভার হিমসেলফ। ইউ ডোন্ট লুক কোয়াইট ইয়োরসেলফ টুডে, এই দেখো লুক হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরেই সাধারণত কমপ্লিমেন্ট বসে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্ব হচ্ছে 11টা, বি, বিকাম, রিমেইন, স্টে, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট। এই 11টা ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব। বি, বিকাম, রিমেইন, স্টে, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট। এই ভার্বগুলো যখন আমরা লিঙ্কিং ভার্বের ওই খুচরা জিনিস যখন পড়াবো তখন এটা লিস্ট পাবেন আপনারা।
তাহলে এই লিঙ্কিং ভার্বের পরে দেখো কমপ্লিমেন্ট ফর্ম বসে, সাবজেক্টকে বোঝানোর জিনিস বসে। তাহলে ইউ ডোন্ট লুক কোয়াইট, কোয়াইট মানে পুরোপুরি, ইয়োরসেলফ টুডে মানে আমি তাকে প্রতিদিন যেমন দেখি বা মাঝে মাঝে যখন তার সাথে আমার দেখা হয়, তাকে আমি যেরকম অবয়বে, যেরকম চেহারায়, যেরকমের স্রোতে, যেরকমের কাপড় চুপড়ে, যেরকম এক্সপ্রেশন আমি তারে দেখি, আমি তারে বলতেছি, আজকে তার সাথে আমার দেখা হয়েছে, আমি তারে বলতেছি তোমার তো আজকে তোমার মতো লাগতেছে না, তোমাকে আজকে তোমার মতো দেখাচ্ছে না, তোমাকে তো তোমার মতো দেখাচ্ছে না, ইউ ডোন্ট লুক কোয়াইট ইয়োরসেলফ টুডে। দেখো এই লুকের পরে লিঙ্কিং ভার্ব আসছে, আর নাবুতিকের জন্য ডোন্ট আসছে, আর কোয়াইট আসছে ওই যে লুকটাকে মডিফাই করার জন্য। পুরোপুরি তোমাকে তো ঠিক, এটার অর্থ হচ্ছে ঠিক না, তোমাকে আজকে ঠিক তোমার মতো দেখাচ্ছে না, এই ঠিকটা হচ্ছে কোয়াইট। ঠিকটা থাকুক আর না থাকুক সেটা বড় বিষয়, বড় বিষয় হচ্ছে তোমরা এটা দেখাও, কোয়াইট ইয়োরসেলফ রিফ্লেক্সিভ প্রনাউন বলছে, ইউ ডোন্ট লুক কোয়াইট ইয়োরসেলফ টুডে, আজকে তো তোমাকে তোমার মতো দেখাচ্ছে না। না দোস্ত, কালকে যে খেলা দেখলাম মেসির মতো লাগলো না দোস্ত, কালকে বার্সেলোনার খেলা দেখছি না, শুধু শুধু রাত জেগে বসে খেলাটা দেখলাম, মেসির খেলা দেখার জন্য বসে রইলাম না, মেসি ফ্লপ, পুরা ফ্লপ, মেসির মতো দেখা যায় নাই কালকে, মেসি ডিড নট লুক কোয়াইট হিমসেলফ লাস্ট নাইট, এরকম মেসি ডিড নট লুক কোয়াইট হিমসেলফ লাস্ট নাইট, মেসিকে গতকাল মেসির মতো দেখা যায়নি। এবার আসো দেখি আমরা রিফ্লেক্সিভ প্রনাউন আরেকটা ব্যাপার, লাইক রেসিপ্রোকাল প্রনাউন, যেমন এটা সামনে গিয়ে দেখবো, রেসিপ্রোকাল প্রনাউন হচ্ছে ইচ আদার ওয়ান অ্যানাদার, এরা যেমন বাক্যের সাবজেক্ট হইতে পারে না, রিফ্লেক্সিভ প্রনাউনও বাক্যের সাবজেক্ট হতে পারে না। এই কথা, ইউ শুড নট কুক ফুড ফর ইয়োরসেলফ, হ্যাঁ এটা হতে পারে, এই কথা বলা যাবে না তুমি নিজে কিন্তু তোমার খাবার রান্না করবে না, ইয়োরসেলফ শুড নট কুক ইয়োর ফুড, এই কথা তুমি নিজে, এটা অন্য জিনিস, এটা অন্যভাবে বলতে হবে, একটু পরে গিয়ে বলবো। কিন্তু ইয়োরসেলফ বাক্যের কখনো সাবজেক্ট হতে পারবে না, এটা রিফ্লেক্সিভ প্রনাউন, এটা বাক্যের অবজেক্ট হিসাবেই থাকে। আচ্ছা, এই রিফ্লেক্সিভ প্রনাউনের আগে যদি শুধুমাত্র একটা প্রিপোজিশন বাই থাকে, যেটা দ্বারা বোঝা যায় অ্যালন, একা, বলে আমি নিজে এই পিৎজা গুলো বানাইছি, আমি নিজে আজকের পিৎজা তৈরি করেছি, আই মেড দ্য পিজাস বাই মাইসেলফ, এরকম আর কি। শি ওয়াজ সিঙ্গিং বাই হারসেলফ, সে নিজেই গান গাচ্ছিল, তার মানে কি কোনো যন্ত্র লাগে না, সে নিজের গান নিজে গাচ্ছিল। আই লাইক টু স্পেন্ড দ্য টাইম বাই মাইসেলফ, আমি নিজেই সময় কাটাইতে পছন্দ করি, হ্যাঁ আমি একলা একলা ঘুরে ফিরে সময় কাটাতে পছন্দ করি। আই লাইক টু স্পেন্ড দ্য টাইম বাই মাইসেলফ। আই ওয়াজ প্লেইং বাই মাইসেলফ, আমি নিজে নিজেই খেলতেছিলাম, মনে করো দাবা খেলতেছিলাম, যখন কালোর চান্স বোর্ডটা ঘুরাইয়া কালো আমার দিকে নিয়ে এসেছি, সাদা ওই পাখে রেখে দিছি, অনেক চিন্তা করে চাল দিছি, আবার এই চাল দেওয়ার পরে আবার সাদারে ঘুরাই আমার দিকে নিয়ে নিছি, নিয়ে আমি চিন্তা করতেছি যে হ্যাঁ ওইটা এখন আমারই সাদা, নিজের সাথে নিজের খেলা, হ্যাঁ নিজের সাথে নিজের গল্প বলা, একটা গান আছে না, নিজের সাথে নিজের গল্প বলা, এরকম একটা কি একটা সুন্দর একটা গান ছিল, বাড়ি বাড়ি সিদ্দিকের একটা গান আছে, কবরে আমার কাছে আমি প্রতিবেশী, মানে একটা গানের লাইনটা ভিতর থেকে বললাম আর কি, পুরো গানটা ভুলে গেছি। কি বলছে, কবরের কথা বলতে গিয়ে সে বলছে আমার কাছে আমি প্রতিবেশী, কত চমৎকার কথা, আমার আমার প্রতিবেশী আমি। আই ওয়াজ প্লেইং বাই মাইসেলফ, আমি নিজেই খেলতেছিলাম, তাই নিজের সাথে নিজে খেলতেছিলাম, আমি একাই খেলতেছিলাম, এর অর্থ হচ্ছে অ্যালন। Reflexive pronoun is also used as the object form of the preposition. প্রিপোজিশনের পরে, তোমরা তো জানো, একটু আগে বলছি, প্রিপোজিশনের পরে সব সময় প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়, এটা দ্বারা যখন সাবজেক্ট কি বোঝাবে, একটু আগে মূল কথাটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন ব্যাং ব্যাক অন দ্য সাবজেক্ট, রিফ্লেক্সিভ প্রনাউন কি জানি বলে ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে থাকুক, তারপরে প্রিপোজিশনের পরে থাকুক, অ্যালোন কি জানি বলে কমপ্লিমেন্ট হিসেবে থাকুক, অথবা বাইয়ের পরে থাকুক, প্রিপোজিশনের পরে থাকুক, সব ক্ষেত্রে ফর্মুলা কিন্তু বেস ফর্মুলা একটা, ওটা দ্বারা সাবজেক্টকে বোঝাবে, ওটা দ্বারা যেখানে যেই হালতেই থাকুক, এতক্ষণ পর্যন্ত আমরা 5টা হালত দেখে আসছি, এখন 6টা হালত, যেই হালতেই থাকুক না কেন ওইটা দ্বারা সাবজেক্টকে বোঝাবে, কমপ্লিমেন্ট হিসেবে থাকলেও সাবজেক্টকে বোঝাবে, অবজেক্ট হিসেবে থাকলেও সাবজেক্টকে বোঝাবে, প্রিপোজিশন অবজেক্ট হিসেবে থাকলেও সাবজেক্টকে বোঝাবে, বাইয়ের পরে অ্যালোর থাকলেও এটা দ্বারা সাবজেক্টকে বোঝাবে, ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে থাকলেও সাবজেক্ট হিসেবে থাকবে, তারপরে কমপ্লিমেন্ট হিসেবে বললামই। আচ্ছা, ঠিক তেমনই আমরা জানি প্রিপোজিশনের পরে একটা গুরুত্বপূর্ণ ফোন আসছে।
আচ্ছা, তাহলে প্রিপজিশনের পরে আমরা তো জানি, একটু আগে দেখে আসছি, প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। আচ্ছা, তাহলে এই অবজেক্ট ফর্মটাও আবার কি হতে পারে? রিফ্লেক্সিভ প্রোনাউন হতে পারে। কিরকম দেখো, শিলা ইজ লুকিং অ্যাট হারসেলফ, শিলা তার নিজের দিকেই তাকাচ্ছে। শি টুক অল দ্য লাগেজেস উইথ হারসেলফ, সমস্ত লাগেজ সে তার নিজের সাথে নিয়ে গেছে। উইথ হারসেলফ, কারণ এই হারসেল দ্বারা শিলাকে বোঝাচ্ছে, এই হারসেল দ্বারা শি কে বোঝাচ্ছে। হি টুক অল দ্য রেসপন্সিবিলিটিস অন হিমসেলফ, হি টুক অন হিমসেলফ, এবং প্রত্যেকটা দেখো প্রিপজিশনের পরে আছে, প্রিপজিশনের পরেও রিফ্লেক্সিভ প্রনাউন হয়। এই গেল আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন। এবার আসে দেখি আরেকটা, সাম ভার্বস অলওয়েজ টেক রিফ্লেক্সিভ। এত যে পড়লাম রিফ্লেক্সিভ প্রনাউন নিয়ে, ওইটা এক পাশে রাখবা, আর ওইটাকে ধরে নিবা 30%। ওইটা বেসিক তৈরি করার জন্য প্রশ্ন আসবে এই জায়গা থেকে, এইখান থেকে প্রশ্ন আসবে। এখানে দু একটা জিনিস ডাবল হয়ে গেছে, এটাকে ঠিক করে নেই, আগেও ছিল এরকম। কোথায়? আচ্ছা ঠিক আছে, এটা পরে ঠিক করবো, এটা ঠিক করতে গেলে এখন পাওয়ার পয়েন্টে সেটিং করা আছে তো এই জন্য সমস্যা হবে। অ্যাবসেন্ট, অ্যাকুয়েট, অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট, অ্যাড্রেস, বিহেভ, এই দুইটা ডাবল হয়ে গেছে। বিহেভ, এনজয়, এক্সার্ট, প্রাইড, অল টেক এ রিফ্লেক্সিভ অবজেক্ট। এরকম উই অট টু অ্যাভেল, ইউ অট টু অ্যাভেল ইউরসেলফ অফ দ্য অপরচুনিটি। Shomana prides herself on the painting. Avail pride herself. He has acquitted himself as a manager. Acquitted himself. She adjusted herself to the new conditions. নতুন কন্ডিশনের সাথে তার নিজকে সে খাপ খাওয়িয়ে নিছে। I can't adjust myself to these changes. এই পরিবর্তনগুলোর সাথে আমি নিজকে অ্যাডজাস্ট করতে পারছি না। We enjoyed ourselves last week. আমরা গত সপ্তাহে খুব মজা করেছিলাম। We enjoyed ourselves. Enjoy পরে রিফ্লেক্সিভ প্রনাউন দিতে হয়। In American it usually occurs with a reflexive pronoun, but not in British English. কিন্তু এটা উল্টা কথা, ঠিক আছে, উল্টা ভাবে আসে। এবার আসে দেখি, some verbs do not take a reflexive pronoun. কিছু কিছু ভার্ব বলতেছে in American English able usually occurs without a reflexive pronoun, উল্টা। কিন্তু ব্রিটিশ ইংলিশে রিফ্লেক্সিভ প্রনাউন সহ হয়, যেটা তোমাদেরকে একটু আগে বললাম। আচ্ছা, some verbs do not take a reflexive pronoun. রিফ্লেক্সিভ প্রনাউন কোন কোন জায়গায় রিফ্লেক্সিভ প্রনাউন বসে না, কোন কোন ভার্বস রিফ্লেক্সিভ প্রনাউন নেয় না। কিরকম? these verbs are, এই ভার্বগুলো নেয়, এই ভার্বগুলো নেয় না। মনে হয় নিবে ড্রেস, তবে ড্রেসের ব্যতিক্রম আছে, ড্রেসের ক্ষেত্রে দেখা যায় ড্রেস চেঞ্জ, যদিও গ্রামারিয়ান না বলে, কিন্তু লেখকরা ড্রেসের ক্ষেত্রে অনেক সময় হয়। ড্রেস চেঞ্জ, ওয়াশ, বাথ, শেভ, যেমন এগুলি জন্য হয় না। যেমন আই চেঞ্জড মাইসেলফ বলা যাবে না, আমি 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 নিজেই চেঞ্জ হয়ে গেলাম না, আমি কথা বলি না যে আই চেঞ্জড মাইসেলফ বলা যাবে না, আই চেঞ্জড। দোষ কি করবো, আমি নিজেই পরিবর্তন হয়ে গেছে, আই চেঞ্জড। আই ওয়াশড, আমি গোসল করেছিলাম, আই ওয়াশড মাইসেলফ বলা যায় না। আই শেভড মাইসেলফ, আমি নিজে নিজে শেভ করছিলাম, এই কথা বলা যাবে না। আই শেভড মাইসেলফ মানে আমার দাড়ি তো আমারই কাটা লাগবে, ঠিক না, নিজের দাড়ি তো সাধারণত নিজে, দোকানে গিয়ে কাটতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু কথা হচ্ছে আই শেভড মাইসেলফ বলা দরকার না, আই শেভড। আই ড্রেসড মাইসেলফ বলা যাবে, আই শেভ। তবে দক্ষতা বোঝালে, ভালোভাবে শোনো, দক্ষতা এবিলিটি বোঝালে, কারোর যদি দক্ষতা বোঝায়, স্কিল বোঝায়, তাহলে ড্রেসের পরে মাইসেলফ হারসেলফ হতে পারে। যেমন দিস পেশেন্টস ক্যান নট ড্রেস দেমসেলভস, এই রোগীগুলো নিজেরা কাপড়ই পরতে পারে না, এই বাচ্চাগুলো নিজেদের কাপড় নিজে পরতে পারে না। দিস বেবিস ক্যান নট ড্রেস দেমসেলভস, এই স্কিল যদি বোঝায়, ভালোভাবে শোনো, দক্ষতা বা স্কিল যদি বোঝায়, তাহলে ড্রেসের পরে রিফ্লেক্সিভ প্রনাউন হতে পারে। যেমন মাই ডটার ক্যান ড্রেস হারসেলফ আ শাড়ি ভেরি ওয়েল, আমার মেয়েটা খুব সুন্দর করে একটা শাড়ি পরতে পারে। এইখানে আমার মেয়েটা, এখানে আমি তার স্কিলকে বোঝাচ্ছি, খুব সুন্দর করে শাড়ি পরে, এটা তার দক্ষতা,
হ্যাঁ, এটা স্কিলকে বোঝায়। সুচিত্রা সেন কুড ড্রেস হারসেলফ শাড়ি ভেরি ওয়েল। সুচিত্রা সেন খুব সুন্দর করে শাড়ি পরতে পারতেন। তাহলে সুচিত্রা সেনের এটা দক্ষতা, এবিলিটির কথা বোঝাচ্ছে। এবিলিটি বোঝালে সেই ক্ষেত্রে হতে পারে। আর নর্মালি কাপড় যদি পরি, আই ড্রেস মাই সেলফ, এই কথা বলা যাবে না। বাসায় গেলাম, কাপড় চোপড় পরলাম, আই ড্রেস মাই সেলফ, এই কথা হয় না। একটা কথা মনে রাখবেন, এক কাপড় পরা, যে কোনো কাপড় পরা কিন্তু পুট অন না, ড্রেস, গেট ড্রেস, এই কথাটা পাশাপাশি। যদি এখানকার কথা আমি বলে রাখি, গেট ড্রেস মানে কাপড় চোপড় পরা, গেট ড্রেস, গেট ড্রেস মানে ইডি লাগাতে হবে, কাপড় চোপড় পরা। আর টেন্সের পরিবর্তন এই জায়গায় হবে গট ড্রেস, আই উইল গেট ড্রেস। ঠিক আছে, আমি একদম 5টার মধ্যে কাপড় চোপড় পরে ফেলাবো, তারপরে আমি রেডি হয়ে থাকবো না। আই উইল গেট ড্রেস অ্যাট 5 o'clock। আমি অফিস থেকে বাসায় ফিরলাম, আমি কাপড়গুলো চেঞ্জ করলাম, আই টুক বাথ, আমি ফ্রেশ হইলাম, গোসল করলাম, আমি কাপড় চোপড় পরলাম, তারপরে ডাইনিং এ গেলাম, খেতে গেলাম। তাহলে কাপড় চোপড় পরলাম, কি কাপড় পরলাম? হয়তো একটা লুঙ্গি পরছি, একটা পায়জামা পরছি, বা একটা পাঞ্জাবি পরছি, হ্যাঁ, এই দূরই পরছি। এটি কাপড় চোপড় পরা, গেট ড্রেস। গেট ড্রেস মানে যে কোনো একসেট কাপড় পরা, শার্ট পরা, প্যান্ট পরা, হ্যাঁ, জুতা লাগলে জুতা পরলাম, না লাগলে স্লিপার পরলাম। এটা যখন এই পরিস্থিতি যে রকমের কাপড়টা পরাটাই হচ্ছে গেট ড্রেস। গেট যে কোনো কাপড় পরা, যে কোনো কাপড় বলে শরীরের মধ্যে আমরা জামা পরি, পায়জামা পরি, ট্রাউজার পরি, লুঙ্গি পরি, প্যান্ট পরি, শার্ট পরি, এইগুলো পরা, লাগলে জুতা পরি, লাগলে মাথায় টুপি পরি। এখন মসজিদে পড়ে জোনে মাথায় রাজা গেছে, মসজিদে গেছি, তাড়াতাড়ি করে পাজামাটা লাগাই, মাথার মধ্যে টুপিটা লাগাই, গোসল উজুটা করে ফট করে চলে গেলাম, এটা গেট ড্রেস। যে কোনো কাপড় পরা গেট ড্রেস। আর আরেকটা হচ্ছে ড্রেস আপ। ড্রেস আপ, ড্রেস আপ মানে উত্তম কাপড় পরা, ভালো কাপড় পরা, একটু ড্রেস আপ করা, ভালো কাপড় পরা, উত্তম কাপড় পরা হচ্ছে ড্রেস আপ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্টে যাবি, তোরা একটু দাঁড়া, আমি একটু ড্রেস আপ হয়ে আসতেছি, যাই একটু এখন যে কাপড়টা পরা ছিল এর চেয়ে একটু একটু ভালো কাপড়, যেটা ওইখানে যাওয়ার জন্য যেটা একটু উত্তম কাপড় বলে মনে করতেছি, একটু ভালো বলে মনে করতেছি, এইটাই ড্রেস আপ। উত্তম কাপড় পরা, ভালো কাপড় পরা। আরেকটা হচ্ছে ওকেশনাল কাপড় পরা। ওকেশনাল কাপড় মানে কি জানি বলে, ওকেশনাল বাংলা কি, উৎসবের কাপড় পরা, ঈদের কাপড় পরা, তারপরে বিয়ের ড্রেস পরা, তারপরে ব্রাইডাল ড্রেস, তারপরে নববর্ষের কাপড় পরা, এগুলো হচ্ছে ড্রেস আপ। উত্তম কাপড়, অকেশনাল কাপড় পরা হচ্ছে গেট ড্রেস। আর পুট অন, একটু বলে রাখি আপনাদেরকে, যেহেতু কথার প্রসঙ্গটা চলে আসছে বলে রাখি, পুট অন, পুট অন অর্থ হচ্ছে যে কোনো জিনিস শরীর বা দেহের সাথে জড়ানো। শার্ট পরা পুট অন, প্যান্টস পরা পুট অন, মোজা পরা পুট অন, জুতা পরা পুট অন, হ্যাঁ, তারপরে মাথায় টুপি পরা পুট অন, হ্যাঁ, তোমার ক্যাপটা পরা, পুট অন ইউর ক্যাপ, জ্যাকেট পরা পুট অন, হ্যাঁ, অলংকার পরা পুট অন, তারপরে আংটি পরা পুট অন, যে কোনো চশমা পরা পুট অন, পুট অন ইউর গ্লাস, তোমার গ্লাস পরা পুট অন, হ্যাঁ, আংটি পরা, যে কোনো কিছু, চোখে লেন্স পরা পুট অন। এই যে মেয়েরা চোখে লেন্স পরে, শি পুটস অন, শি পুটস অন লেন্স, সে লেন্স, শি পুট অন লেন্স, সে লেন্স গুলো পড়লো, এরকম আর কি। তো তারপরে বললামই তো, অলংকার টলঙ্কার সব, যে কোনো কিছু শরীরের সাথে জড়ানো, পরিধান করা, অলংকার টলঙ্কার, কাপড় চোপড়, জুতো মোজা, সবকিছুই পুট অন। কাদের সিন্দিগি সবকিছু পইরা গায়ের মধ্যে একটা গামছা লাগায়, গামছাটা রাখে, এই গামছাটাও পুট অন। আর এটা খুলে ফেলা ইংরেজি কি? খুলে ফেলা কিন্তু বাবা ভুলে অনেকে কিন্তু বলে ফেলায় পুট অফ। নো, কাপড় চোপড়, জুতো মোজা, চশমা, ঘড়ি, চেইন, অলংকার, এই সমস্ত খোলা ইংরেজি হচ্ছে টেক অফ। বললো যে দরজার মধ্যে লেখা আছে টেক অফ ইউর শুজ, তোমার জুতা খুলো, জুতা খুলে ভিতরে ঢুকো। ডাক্তার সাহেব বললেন আপনার চশমাটা খুলেন তো, প্লিজ টেক অফ ইউর গ্লাস, টেক অফ ইউর, তোমার গ্লাভস খুলো, টেক অফ ইউর গ্লাভস, তোমার মাস্ক খুলো, টেক অফ ইউর মাস্ক, আর তোমার মাস্কটা পরো, পুট অন ইউর মাস্ক। পুট অনের দুইটা অর্থ, আরেকটু কথা বলে রাখি, পুট অনের রেখা শিখাই দিই, পুট অনের দুইটা অর্থ, একটা হচ্ছে কাপড় পরিধান করা, কাপড় পরিধান করা, একটা হচ্ছে বাতি জ্বালানো, বাতি জ্বালানো, পুট অন দ্য ল্যাম্প, পুট অন। আচ্ছা, কাপড় পরিধান করা, আর যদি কাপড় খুলে ফেলা হয় তাহলে কিন্তু পুট অফ হবে না, পুট অফ হবে না, হবে টেক অফ, টেক অফ, ও ডাবল এফ অফ।
আর পুট অফ এর অর্থ হচ্ছে বাতি নিবানো, পুট অফ দ্য ল্যাম্প, প্রদীপ নিবানো। তাইলে পুট অন অর্থ হচ্ছে জ্বালানো, কাপড় পরিধান করা যদি বোঝায় তার বিপরীত অর্থ হচ্ছে খুলে ফেলা, টেক অফ। আর পুট অন দ্বারা যখন বাতি জ্বালানো বোঝাবে তখন তার বাতি নিবানো, পুট অফ। যাক, অনেক কথা বলে ফেলছি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি মাঝখানে, অভ্যাসগত জিনিস পড়া, অভ্যাসগত চিরাচরিত ভাবে সব সময় পড়া, অভ্যাসের পড়া, এটাই হচ্ছে ট্রেডিশনের পড়া, অভ্যাসের পড়া। এই পড়া হচ্ছে ওয়ার। আমার মা সব সময় শাড়ি পরেন, মাই মাদার অলওয়েজ পুট অন শাড়ি বলা যাবে না, ওয়ার শাড়ি। ছেলেটা সবসময় জিন্স পরে, দ্য বয় অলওয়েজ ওয়ার্স জিন্স। মেয়েটা সবসময় ডার্ক কালারের কাপড় পরে, শি অলওয়েজ ওয়ার ডার্ক ড্রেসেস। এটাই হচ্ছে হি অলওয়েজ ওয়ার সিম্পল ড্রেসেস, শি অলওয়েজ ওয়ার্স এক্সক্লুসিভ ড্রেসেস। এটাই হচ্ছে ওয়ার মানে অভ্যাসগত, চিরাচরিত, ট্রেডিশনালি পরিধান করা। যেমন পলিটিশিয়ানরা সাদা কাপড় পরে, পলিটিশিয়ানস অলওয়েজ ওয়ার দ্য হোয়াইট ড্রেসেস। আমি অনেক লম্বা কথা বলে ফেললাম, এই কথা বলতে গিয়ে এটা শেষ করি আগে। তাইলে আসো দেখি, এটা আমরা পুট অন যদি এখানকার কথা না, তাও বলে ফেললাম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই শ্যাল অ্যাভেল দিস অপরচুনিটি। এইটা ভুল। কেন ভুল তুমি জানো? ব্রিটিশ ইংলিশে কি জানি বলে, Available for reflexive pronoun. রিফ্লেক্সিভ প্রনাউন নাই, ও বেটা বাদ। আমাকে এখানে প্রনাউনের কিছু কিন্তু বলতে বলে নাই বাবারা, আমাকে বলছে কারেক্ট সেন্টেন্স বাইর করতে। আই শ্যাল অ্যাভেল মাই সেলফ দিস অপরচুনিটি, অফ দিস, এই অফটা এখানে আসবে, অফ দিসে ভুল লেখা আছে, অফ দিস অপরচুনিটি। এই বাক্যটা শুদ্ধ হবে। তবে আমি বাক্যগুলো দেখি, এটার পর নয়, এটার পর নয়, তার মানে আমাকে এভেলের ব্যাপারটাই তারা টেস্ট করছে। আই শ্যাল অ্যাভেল মাই সেলফ অফ দিস অপরচুনিটি। তো আসছে তো, অনেকে তো বলে প্রনাউনের ভিতর থেকে প্রশ্ন আসবে। প্রনাউনের ভিতর থেকে না আসলে এই প্রশ্নগুলি কেমনে আসলো? এই যে এবার 41তম বিসিএস এ দ্যাট আসছে, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ভিতর থেকে না, জিজ্ঞেস করছে এটা কি প্রনাউন, কিন্তু জিজ্ঞেস করে না এটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন কিনা। তো ডেমনস্ট্রেটিভ প্রনাউনের প্রকার না পড়লে, ডেমনস্ট্রেটিভ প্রনাউন গিয়া যদি ওই আইটেমটা তোমরা না পড়তা, বা এই যে রিফ্লেক্সিভ প্রনাউন এখন পড়তেছো, ঠিক তেমনি ডেমনস্ট্রেটিভ প্রনাউন যখন পড়বা ইনশাল্লাহ, ওই জায়গাটা না পড়লে কেমনে বুঝবা যে দ্যাট প্রনাউন? এটাই মূল কথা। তোমরা কি বারবার বাইরে যায় পোলাবার আসে, ব্যাপারটা কি? এবার আসে দেখি পরেরটাতে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি অ্যাবসেন্টেড হিমসেলফ। অ্যাবসেন্ট, এই দেখো অ্যাবসেন্ট আছে বাম পাশে, দেখছো অ্যাবসেন্ট আছে, ওই যে একটু আগে দেখাইলাম তোমাদেরকে অ্যাবসেন্ট। অ্যাবসেন্টের পরে রিফ্লেক্সিভ প্রনাউন বসে, তাহলে হি অ্যাবসেন্টেড, অ্যাবসেন্টের পরে কিছু নাই, অতএব এটা ভুল। অ্যাবসেন্টের পরে হিমসেলফ আছে ফ্রম দ্য মিটিং, অ্যাবসেন্টের পরে এমন প্রিপোজিশন ফ্রম বসে, এটা ঠিক আছে। দেখি বাকিগুলো ঠিক আছে নাকি। অ্যাবসেন্ট এখনো রিফ্লেক্সিভ। কি রকম বেকুবি প্রশ্ন তৈরি করে বেটা, তোরা এইটাতে না দিয়া এখানে একটা হিমসেলফ লাগাই দিতে বা কিছু লাগাই এখানে চেঞ্জ করতে, তাইলে একটা প্রশ্ন টাইট হয় না। এগুলি আগে এরকম প্রশ্ন করছে, তো এখানে দেখো এটা শুদ্ধ, হিমসেলফ প্রবলেম। তাহলে অ্যাবসেন্ট নিয়ে প্রশ্ন আসছে, খেয়াল করছো নিশ্চয়ই। এবার আসে দেখি, আমরা চলে আসব এমফ্যাটিক প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউনের মতোই দেখতে, রিফ্লেক্সিভ প্রনাউন সেলফ এটাই, কিন্তু ব্যবহারের উপরে হয়ে যাবে এটা এমফ্যাটিক। এমফ্যাটিক কথাটা কেন আসছে? এমফেসাইজ, জোর দেওয়ার উপরে। এমফ্যাটিক প্রনাউন্স আর ইউজড ফর এমফেসাইজ। দে হ্যাভ ফর্মস আইডেন্টিক্যাল টু দোজ অফ রিফ্লেক্সিভ প্রনাউন। তাদের চেহারা দেখতে একই রকম, রিফ্লেক্সিভ প্রনাউনের মতো, বাট দেয়ার ফাংশন ইজ ডিফারেন্ট। কিরকম একটু পরে আমি কথা বলতেছি। রিফ্লেক্সিভ প্রনাউন ইজ ইউজড the object of a verb of preposition. Here it comes after the verb of preposition. যে কোনো জায়গায় আসে এটা। Sometimes the reflexive pronoun is used emphatically and emphatic pronoun comes after the subject of the verb object. সোজা কথা, ভালোভাবে শোনো। এতক্ষণ যাবত যে 6টা রিফ্লেক্সিভ প্রনাউন দেখছিলাম, প্রত্যেকটা জায়গায় রিফ্লেক্সিভ প্রনাউন দ্বারা তারা সাবজেক্টকে মিন করছিল। সাবজেক্ট কি বুঝাইছিল? হিমসেলফ, হারসেলফ দ্বারা সাবজেক্টটাকে বুঝাইছিল। প্রিপোজিশনের পরে থাকুক, বাইয়ের পরে থাকুক, যেখানে থাকুক, ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে থাকুক, যেখানে থাকুক, অবজেক্ট হিসেবে থাকুক, কমপ্লিমেন্ট হিসেবে থাকুক, যেখানে থাকুক, সাবজেক্টটাকে বোঝাইছে। আর এখন বোঝাবে কি? কোন সাবজেক্টকে, কোন অবজেক্টকে, কোন প্লেসকে, কোন টাইমকে যদি জোর দিতে চায়, জোর দিতে চায়, এমফাসাইজ করতে চায়, জোর দিতে চায়,
জোর দিয়ে কথা বলতে চায়, তখন ওইটার পরপর রিফ্লেক্সিভ প্রনাউন বসাই দিতে হয়। এইটা প্রনাউন, এই প্রনাউনটা অনুসারে পুরুষ হলে হিমসেলফ, মহিলা হলে হারসেলফ, প্লোরাল হলে দেমসেলফ, বস্তু হলে ইটসেলফ, যেইভাবেই থাকুক না কেন প্রত্যেকটা এগুলি পাশে বসে। খালি সাবজেক্টের বেলা শেষেও বসতে পারে। যেমন সে নিজে কেকটা বানাইছে, শি হারসেলফ মেড দ্য কেক, অথবা শি মেড দ্য কেক বাই হারসেলফ, দুইটাই হতে পারে। যেমন দেখো, আই মাইসেলফ saw him do it, আমি নিজে তাকে এটা করতে দেখছি, আমি নিজে, দেখো আমি নিজে জোর দিচ্ছি। I will do it myself, আমি নিজেই এটা করব। I shall do it, I won't ask anyone to do it, আমি কাউকে এটা করতে বলবো না। I will do it myself, আমি নিজে, অথবা এটাও আমি নিজে, দুইটাই হয়। সাবজেক্টের বেলা খালি পরেও বসতে পারে, I shall do it myself। তার মানে কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমাকে বোঝাচ্ছে না, আমি নিজে, আমার উপর জোর দেওয়া বোঝাচ্ছে। They themselves admitted their guilt, তারা নিজেরা তাদের দোষ স্বীকার করছে, তারা নিজেরা, জোর দেওয়ার জন্য তারা নিজেরা। ওমর ওয়ার্ক আউট দ্য সাম ইয়োরসেলফ, ওমর তুমি নিজে অঙ্কটা করবা, কারো সাহায্য নেবে না। ওমর ওয়ার্ক আউট দ্য সাম, ডোন্ট আস্ক এনিবডি টু হেল্প ইউ। শি স্পোক টু দ্য চেয়ারম্যান হারসেলফ, সে নিজে, এই যে সিটা দ্বারা হারসেলফকে বোঝাচ্ছে, অথবা যদি শি হারসেলফ এখানে দিতাম সেটাও হইতো। শি হারসেলফ স্পোক টু দ্য চেয়ারম্যান, আর সাবজেক্টের বেলা পরেও দেওয়া যায়, এটা তো সাবজেক্টকে জোর দেওয়া বোঝাচ্ছে। শি স্পোক টু দ্য চেয়ারম্যান হারসেলফ, সে নিজে চেয়ারম্যানের সাথে কথা বলছে। However, self pronoun are broadly called reflexive pronoun, যাই হোক যেটাই বলুক, আমরা এখানে কয়েকটা তার ব্যবহার দেখি। An emphatic pronoun emphasizes the subject, এতক্ষণ যাবত যেগুলি দেখলাম উদাহরণগুলি, এগুলো সাবজেক্টকে জোর দেওয়া, এগুলি আবার আনতেছি। দেখো, তুলি herself typed all the letters, তুলি নিজে সমস্ত চিঠিগুলো টাইপ করছে, তুলি herself। অল্টারনেটিভলি এটা বাক্যের শেষ হয়ে যেতে পারে, তুলি টাইপড অল দ্য লেটার হারসেলফ, যেটা একটু আগে তোমাদেরকে বললাম। সাবজেক্টের উপরে জোর দেওয়া যে রিফ্লেক্সিভ প্রনাউন, এমপ্যাথিক প্রনাউন আসবে, সেটা সাবজেক্টের পরেও বসতে পারে, অথবা অবজেক্টের পরেও বসতে পারে, আফটার দ্য অবজেক্ট। এই ক্ষেত্রে খালি এটা হইতে পারে, সাবজেক্টের ক্ষেত্রে। এমপ্যাথিক প্রনাউন ক্যান বি, আমরা তো জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এতক্ষণ যাবত এই দুইটা বাক্য সাবজেক্টের উপরে জোর দেওয়া বোঝাইলো, সাবজেক্টের উপরে। এখন অবজেক্টের উপরে জোর দেওয়া বোঝাচ্ছে। দেখো, I saw the queen herself, আরে আমি তো রানীরই দেখছি, আমিই দেখছি না, আমি রানীকেই দেখেছি। তার মানে ইংল্যান্ডে যখন গেছিলাম আমি রানীরই দেখছি। কয় না, কারে না কারে দেখছো, কয় না দোস্ত, একেবারে রানীরই দেখছি। I saw the রানী queen herself, I spoke to the queen herself, আমি একদম রানীর সাথেই কথা বলছি। I spoke to the queen herself, আমি রানীর সাথেই কথা বলেছি। An emphatic pronoun can be used to emphasize at a সময় অথবা স্থান, দুইটার উপরে জোর দেওয়া emphatic pronoun ব্যবহৃত হতে পারে। কিরকম দেখো, this work can be finished today itself, এই কাজ আজকেই শেষ করা যাবে, এই কাজ আজকেই শেষ করা যেতে পারে, can be finished today itself। দেখো, এটা তারা সময়কে বোঝাচ্ছে, কিন্তু itself, যেহেতু পুরুষ না মহিলা না, itself বস্তুবাচক। What is the need to go abroad? বিদেশে যাওয়ার দরকারটা কি? You can do quality research, you can do a quality research, আমি এটা ভুল লিখেছি, এটা ঠিক করে নেই। You can do a quality research, you can do a quality research here itself, তুমি তো এইখানেই একটা কোয়ালিটি রিসার্চ করতে পারো। হেয়ার, এখন হেয়ারের উপরে জোর দিছে, হেয়ার itself, today itself, সময়ের উপরে। We use reflexive pronoun to turn back, আচ্ছা এখানে আরেকটা উদাহরণ, যেমন তুমি হেয়ার জায়গাকে বোঝাচ্ছে, তাহলে এই ধরনের চিকিৎসা টেস্ট তুমি মিরপুরি, আমাদের মনে করো তোমরা তোমাদের জেলা শহর কথার কথা বলে, এই ধরনের টেস্ট তুমি রংপুরি করাইতে পারো। You can have these tests here at রংপুর itself, স্থানের উপরে জোর দেওয়া বোঝাচ্ছে, এরকম আর কি। স্থানের উপরে সবার উপরে জোর দিলে তার পাশেই রিফ্লেক্সিভ প্রনাউনটা বসায় দিতে হয়। তাহলে রিফ্লেক্সিভ প্রনাউন নোটটা আমরা কি দেখলাম, রিফ্লেক্সিভ প্রনাউন হয় যখন অ্যাকশন টার্নস ব্যাক আপন দা সাবজেক্ট। সোজা কথা, রিফ্লেক্সিভ প্রনাউন দ্বারা যখন সাবজেক্টটাকে বোঝাবে, যেখানেই থাকুক সাবজেক্টকে বোঝাবে, প্রিপোজিশনের পরে থাকুক, বাই এর পরে থাকুক, কমপ্লিমেন্ট থাকুক, অবজেক্ট হিসেবে থাকুক, ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে থাকুক, যেখানে থাকুক সাবজেক্টকে বোঝাবে। আর
এমপ্যাথিক প্রনাউন কি হবে? টু এমফেসাইজ, জোর দেওয়ার জন্য, সাবজেক্টের উপরে জোর দেওয়ার জন্য, অবজেক্টের উপরে জোর দেওয়ার জন্য, সময়ের উপরে জোর দেওয়ার জন্য, স্থানের উপরে জোর দেওয়ার জন্য আমরা ব্যবহার করি। এই হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন গুলো, রিলেটিভ প্রনাউন গুলো। আমি তো নোট তোমাদেরকে আগে দিয়ে দিছি। যাই হোক, আজকে এই পর্যন্ত দেখলাম আমরা রিফ্লেক্সিভ মজবুত করে দেখলাম। এর এত বিস্তারিত আলোর মতো খুব একটা বইয়ের মধ্যে নাই। বিভিন্ন জায়গা থেকে টুকটাক করে নিজের ব্যবহার থেকে টুকটাক করে জমা জমা নোটগুলো তৈরি করে রাখছি। তো এটাই হচ্ছে কথা। আমরা আজকে রিফ্লেক্সিভ, আগামী দিন আমরা এটাই রিফ্লেক্সিভ প্রনাউন লম্বা চ্যাপ্টার, আর ইনডাইরেক্ট ইনডেফিনিট প্রনাউন লম্বা চ্যাপ্টার, আর কিছু বাকিগুলো একটু ছোট ছোট আছে। প্রনাউন অনেক বড় চ্যাপ্টার। আমাদের নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ, আজকে বাজে কটা এখন? নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ 10:47 বাজে। নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ আগামী কিবার দিন? বুধবার দিন। হ্যাঁ, আজকে কি বার? হ্যালো, সব কি ঘুমাই গেছে নাকি? সোমবার। আচ্ছা, সোমবার। আজকে আগামী বুধবার দিন। আমার জি মা, স্যার, জি স্যার, আসি স্যার। আমার মায়ের, আমার আম্মু প্রোনাউনের ইয়ে পাই নাই। হ্যাঁ? শীট। কিসের? আমি প্রোনাউন পাই নাই। কে বলতেছে কথা? স্যার আমরা স্যার পাই নাই স্যার, তো আপনার প্রনাউন পূর্ব শীট তো পাইছিলাম। দিছি তো, প্রনাউন শীট। স্যার ফার্স্টে 7 পেজ পাইছিলাম, ফার্স্টে 7 পেজ পাইছিলাম। এখন কি সবটা দিয়ে দিলে তো সবটা দিয়ে দিলে তো মজা লাগবে না, নাকি দিয়ে দিব? স্যার স্যার, এর জন্য ইচ্ছা না স্যার, আপনারা দিলে ভালো, দিলে দিতে পারেন স্যার, আচ্ছা, একসাথে দিলে দিলে আবার ভালো হয় অনেকে আমাদের। ক্লাস অবহেলা করো না, এটাই বলতে চাচ্ছি। না দিলে স্যার, আবার- ক্লাস না, হবে, না, স্যার। ক্লাস তো তার তো করবই। আজকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন পড়াবে, এইটা এতটুকুই তো আছে। ঠিক আছে, আমার তো একটা কাজ আছে বা অন্য জায়গায় একটা ক্লাস করি। আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু বুঝানি মনে, এই কাজ করো না। ঠিক আছে, আমি পাঠাই দিব ইনশাআল্লাহ। সবার ইমেল জি, স্যার। আছে আমার কাছে। জি, ধন্যবাদ সবাইকে। বুধবার দিন দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।